হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাইডে একাডেমি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন সাবজেক্ট। কি সাবজেক্ট? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বেসিক যে সাবজেক্ট, যেটা আমরা আজকে স্টার্ট করব, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, বা এটাকে আমরা অনেক সময় কি থার্মাল ইঞ্জিনিয়ারিং নামেও জানি। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, যেটা তোমাদের সেমিস্টার বলো, চাকরির এক্সাম বলো, গভর্নমেন্ট এক্সাম বলো, যে কোনো এক্সামে যেখান থেকে তোমাদের কোশ্চেন আসেই আসে। ঠিক আছে? আর এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড খুব একটা বেসিক সাবজেক্ট, আর ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সাবজেক্ট। তুমি যদি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা কি আইসি ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট, আরএসি এগুলো পড়তে গিয়ে তোমাদের খুব খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। তো ঠিক আছে, তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি কি বেসিক ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, যেটা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড খুব একটা বেসিক সাবজেক্ট আর ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাদের কোনো একটা সাবজেক্ট যখন আমরা প্রথম পড়তে যাব, আমাদের প্রথম কি পড়তে হবে যে ওয়াই, কেন পড়বো, তারপরে অলরেডি সেটার হোয়াটটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা যেটা বলবো যে আমরা হোয়াই, কেন আমরা পড়বো। ঠিক আছে? হোয়াই থার্মোডাইনামিক্স, হোয়াই টিডি, কেন আমরা থার্মোডাইনামিক্স পড়বো। দেখো, তোমরা জানো যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেইনলি কি নিয়ে তৈরি? মেইনলি হচ্ছে আমরা কি নিয়ে পড়াশোনা করি? ইঞ্জিন, এইসব নিয়ে, যন্ত্রপাতি, এইসব নিয়ে আমরা মেইনলি পড়াশোনা করি। ঠিক আছে? এইবার যখন আমি কোনো একটা ইঞ্জিন, সেটা হিট ইঞ্জিন হোক, যে কোনো ইঞ্জিনই হোক না কেন, যখন আমি কোনো একটা ইঞ্জিন তৈরি করতে যাব, তখন আমার কি লাগবে? ইঞ্জিনের ডিজাইনের পাশাপাশি আমাকে দেখতে হবে যে সেই ইঞ্জিনে হিট আর ওয়ার্ক। দেখো, আমরা হচ্ছে মেইনলি যেটা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে বেসিক, যেটা সেটা হচ্ছে কি এনার্জি। খুব ইম্পর্টেন্ট টার্ম ইজ এনার্জি। ঠিক আছে? এই যে আমি এখন তোমাদের সামনে যে ক্লাস করাচ্ছি, এনার্জি দিয়ে ক্লাস করাচ্ছি। এবার আমার যদি এনার্জি না থাকে, তাহলে আমি ক্লাস করাতে পারবো না। সুতরাং এনার্জি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ধরে নাও যে এটা নিয়েই সবকিছু, এনার্জি। তো এইবার দেখো, এইবার আমরা কি করি? এনার্জিকে আমরা দেখতেও পারি না। এনার্জিকে কি করতে পারি? আমরা শুধু ফিল করতে পারি। এনার্জিকে না আমরা শুনতে পারি না কিছু করতে পারি, কিন্তু আমরা কি করতে পারি? শুধু ফিল করতে পারি। ঠিক আছে? আর এই এনার্জি, এনার্জি কি হয়? এনার্জি হচ্ছে ট্রান্সফার হয়। দেখো, এনার্জি হচ্ছে কি হয়? ট্রান্সফার হয়। তিনটে ফর্মে আমরা এনার্জি ট্রান্সফারকে ফিল করতে পারি। সেটা হচ্ছে এক নম্বর কি, এক হচ্ছে হিটের ফর্মে, আরেক হচ্ছে ওয়ার্কের ফর্মে। ঠিক আছে? এই দুটো হচ্ছে মেইনলি, এই দুটোই মেইনলি যেটা আমরা ইয়েতে পড়বো, যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়বো, কি হিট আর ওয়ার্কের মাধ্যমে আমরা কি পড়বো? এনার্জি ট্রান্সফার করবো। হিট ওয়ার্কে ট্রান্সফার হবে, ওয়ার্ক আবার হিটে ট্রান্সফার হবে। যেমন ধরো, আমি খাবার খেলাম, আমার মধ্যে কি তৈরি হলো? হিট তৈরি হলো। তারপরে আমি কি করব? কাজ করছি, মানে ওয়ার্ক করছি। আমার হিটটা কি হচ্ছে? ওয়ার্কে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? এইবার যখন আমি ওয়ার্ক করতে যাব, তখন কি হবে? আমার বডিতে কি তৈরি হবে? অটোমেটিক কি তৈরি হবে? হিট তৈরি হবে। আবার মানে অল টাইম কি হচ্ছে? কনভার্সন, কনভার্সন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড হিট। এটাই আমরা মেইনলি পড়বো হচ্ছে কোথায়? থার্মোডায়নামিক্সে। এটাই আমরা মেইনলি কোথায় পড়বো? থার্মোডায়নামিক্সে, যে হিট আর ওয়ার্ক কিভাবে একে অপরের মধ্যে ট্রান্সফার হয়, তারই থিওরি আমরা পড়বো কোথায়? থার্মোডায়নামিক্সে। তাহলে দেখো এবার, তাহলে বেসিক কনসেপ্ট এন্ড ফার্স্ট ল। তাহলে থার্মোডায়নামিক্সে আমাদের কি কি পড়তে হবে মেইনলি? দেখো, এইখানে আমাদের কিছু প্রপার্টি পড়তে হবে। স্টেট, প্রসেস, এই যে এনার্জি, এনার্জি দেখো কি কি, হিট আর ওয়ার্ক হচ্ছে মেইনলি, হিট আর ওয়ার্ক এটা হচ্ছে মেইনলি। তারপরে আরো অনেক এনার্জি আমরা পাবো, এনথালপি পাবো, ইন্টারনাল এনার্জি পাবো। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে সব তোমাদের আমি কনসেপ্ট বলে দেবো। ঠিক আছে? আর একটা আছে এন্ট্রপি। আর আমরা এখান থেকে কি কি শিখবো? দেখো, হোয়াট উইল উই লার্ন, আমরা কি কি লার্ন করতে পারি? এই দেখো, আমরা লার্ন করব হচ্ছে এখান থেকে বেসিক থার্মোডাইনামিক প্রপার্টিজ এন্ড স্টেট, আর কি কি বেসিক ল, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল। আর আমরা এই সব জিনিস আমরা কি করব? পড়বো। আর লাস্টে এই ল গুলো দিয়ে আমরা কি করতে পারি? কিছু প্র্যাকটিক্যাল ডিভাইসেস এন্ড সাইকেল, এগুলো আমরা দেখব। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ওভারঅল হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর সিলেবাস ওভারঅল, যেখান থেকে তোমরা তোমাদের বিটেক বলো, ডিপ্লোমা বলো, তারপরে চাকরি পরীক্ষা বলো, সবেতে এইখান থেকে আসবে। আর ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স কিন্তু মেকানিক্যালের যত সাবজেক্ট আছে তার মধ্যে
মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বেসিক থার্মোডাইনামিক্স, যেটা যেটা আমি তোমাদের আজকে স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, তো দেখো এবার তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা প্রথম করবো হচ্ছে হোয়াট ইজ থার্মোডাইনামিক্স, যে থার্মোডাইনামিক্স আমরা কাকে বলবো। ঠিক আছে, দেখো থার্মোডাইনামিক্স কাকে বলবো, দেখো কি বলছি। থার্মোডাইনামিক্স কি হচ্ছে, দেখো থার্মোডাইনামিক্স সায়েন্স অফ এনার্জি এন্ড এন্ট্রপি। থার্মোডাইনামিক্স মেইনলি কিসের উপর বেস করে আছে, এনার্জি আর এন্ট্রপি। ঠিক আছে, এনার্জি আমি বললাম, এনার্জি কিভাবে আমরা বুঝতে পারবো, এক হচ্ছে হিট ট্রান্সফারের মাধ্যমে, আর একটা কি ওয়ার্ক ট্রান্সফারের মাধ্যমে আমরা এনার্জিকে ফিল করতে পারবো বা এনার্জিকে জানতে পারবো। আর 2 নম্বর আরেকটা টার্ম দেখো, সেটা হচ্ছে এন্ট্রপি। 2 নম্বর আরেকটা টার্ম সেটা কি, 2 নম্বর আরেকটা টার্ম সেটা কি, এন্ট্রপি। দেখো দেখো তাহলে 2 নম্বর আরেকটা টার্ম সেটা আমাদের কি বলছে এখানে, এন্ট্রপি। সেটা আমাদের কি বলছে, 2 নম্বর আরেকটা টার্ম সেটা কি, এন্ট্রপি। যে এন্ট্রপি কি জিনিস, ঠিক আছে। তাহলে দেখো এইবার আমি যদি বলি যে এন্ট্রপি, এন্ট্রপি মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, এন্ট্রপি মানে হচ্ছে ডিসঅর্ডারনেস। এনার্জি, এনার্জি যদি ডিসঅর্ডার মানে ছড়িয়ে ছিটিয়ে যদি এনার্জি যদি উম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, এন্ট্রপি। যেমন দেখো আমি একটা কথা বললাম, যে ধরো আমি অনেক খাবার খেলাম, তার মানে আমার ভিতরে প্রচুর এনার্জি আছে। এখন আমি সেই এনার্জিটাকে নিয়ে আমি কি করছি, উল্টো পাল্টা কাজ করে যাচ্ছি। আমি একে মারছি, ওকে মারছি, এ করছি, ও করছি, তাহলে আমার কি হচ্ছে, এখানে এনার্জিটা কি হচ্ছে, ডিসঅর্ডার হয়ে যাচ্ছে না। আমি এনার্জির কি কোনো রকম ভালো কিছু করতে পারছি না এনার্জি দিয়ে। এইটা কি আমরা বলি কি, এন্ট্রপি। মেইনলি এটাকে আমরা বলি কি, এন্ট্রপি। তাহলে এন্ট্রপি কি, এন্ট্রপি ইজ দ্য ডিসঅর্ডারনেস অফ এনার্জি। এনার্জি যখন ছড়িয়ে ছিটিয়ে যখন থাকবে বা এনার্জির ইউজেস যখন আমরা ছড়িয়ে ছিটিয়ে করব, সেটাকে আমরা বলবো কি, এন্ট্রপি। এটা আরো তোমাদের পরে আছে, এটা আমরা পরে আরো দেখবো। ঠিক আছে, এখন শুধু বেসিক কিছু দেখো। দেখো এইবার তাহলে আমরা কি বলছি, এবার আমি থার্মোডাইনামিক্স এর যদি ডেফিনেশনে আসি, কি ডেফিনেশন, যে থার্মোডাইনামিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ হিট অ্যান্ড ওয়ার্ক, দোজ প্রপার্টিজ অফ সাবস্টেন্স দ্যাট বিয়ার এ রিলেশন টু হিট অ্যান্ড ওয়ার্ক। তাহলে থার্মোডাইনামিক্স কি, থার্মোডাইনামিক্স হচ্ছে সায়েন্সের সেই অ্যাপ্লিকেশন, বা এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স বলতে পারো, যেটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ডিলস উইথ হিট অ্যান্ড ওয়ার্ক। যেটা সবসময় কি নিয়ে ডিল করে, হিট আর ওয়ার্ক নিয়ে। যেখানে কি হিট ওয়ার্কে ট্রান্সফার হচ্ছে, ওয়ার্ক হিটে ট্রান্সফার হচ্ছে, হিট আর ওয়ার্ক নিয়ে সবসময় কি হচ্ছে এখানে, ডিলিং হচ্ছে। এন্ড দোজ প্রপার্টিজ অফ সাবস্টেন্স দ্যাট বিয়ার এ রিলেশন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক। এবং প্রপার্টিজ অফ সাবস্টেন্স মানে সাবস্টেন্সের আমাদের কি কিছু কিছু প্রপার্টি থাকে, যেগুলো কি হিট আর ওয়ার্কের সাথে যারা রিলেশন কি করে, বিয়ার করে, তাদের নিয়ে যখন আমরা পড়বো, সেটা আমরা কোথায় পড়বো, সেটাই আমরা পড়বো হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে। সেটা আমরা কোথায় পড়বো, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে পড়বো। ঠিক আছে, তাহলে থার্মোডাইনামিক্স কি মেইনলি একটা মনে রাখো, থার্মোডাইনামিক্স হচ্ছে 3E, 3E। ঠিক আছে, থার্মোডাইনামিক্স কি আমরা বলবো, থার্মোডাইনামিক্স মেইনলি হচ্ছে 3E। দেখো থার্মোডাইনামিক্স মেইনলি আমরা কি বলবো, 3E। 3E কি, একটা হচ্ছে এনার্জি, আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, আরেকটা কি, এন্ট্রপি। এনার্জি, ইকুইলিব্রিয়াম, এন্ট্রপি, এই 3E, এটাকে আমরা বলবো হচ্ছে কি, থার্মো
ডায়নামিক্স, মেইনলি হচ্ছে এই তিনটেই আমরা পড়বো কি টোটাল থার্মোডাইনামিক্স। ইট ইজ দ্য কম্বিনেশন অফ 3 E, এনার্জি, ইকুইলিব্রিয়াম আর হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, তো এইবার দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো তাহলে আমাদের এখানে অনেক কিছু পড়তে হবে, জিরোথ ল, হিট অ্যান্ড ওয়ার্ক, তারপরে এন্ট্রপি কি, এন্ট্রপি দেখো ডিগ্রি অফ ডিসঅর্ডার, এন্ট্রপি কি ডিগ্রি অফ ডিসঅর্ডার, মানে এনার্জিটা কত ডিগ্রি ডিসঅর্ডারে আছে, মানে কিরকম লেভেলের ডিসঅর্ডারে আছে এনার্জিটা, সেটাকে আমরা বলবো কি এন্ট্রপি, সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ট্রপি। কারণ দেখো এন্ট্রপি, একটা কথা বলা যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স কি হবে, সবসময় বাড়তেই থাকবে। আমাদের ইউনিভার্স যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে ইউনিভার্স যবে ধ্বংস হবে, এন্ট্রপি কি কন্টিনিউয়াসলি অল্প অল্প করে বাড়ছে। ঠিক আছে, এন্ট্রপি মানে হচ্ছে ভাবো যে এনার্জির বিশৃঙ্খল অবস্থা, এন্ট্রপি মানে হচ্ছে এনার্জির বিশৃঙ্খল অবস্থা, সেটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রপি। এইবার দেখো নেক্সট, দেখো নেক্সট আমরা পড়বো হচ্ছে, দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, নেক্সট আমরা পড়বো হচ্ছে, দেখো নেক্সট আমরা পড়বো হচ্ছে, দেখো তাহলে নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আমরা পড়বো হচ্ছে, আমরা বুঝে গেলাম যে থার্মোডাইনামিক্স কি, থার্মোডাইনামিক্স ইজ দ্য রিলেশন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ইটস চেঞ্জেস অর ট্রান্সফরমেশন অর কি বলবো, মানে একটার সাথে আরেকটা কি হচ্ছে সবসময় ট্রান্সফার হচ্ছে বা কনভার্স, মানে হচ্ছে কি বলে তোমার হিট অ্যান্ড ওয়ার্কের মধ্যে একটা রিলেশন, সেটাকে আমরা বলবো হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এইবার দেখো এইবার আমরা যেটা পড়বো যে থার্মোডাইনামিক্সে আমাদের কিছু বেসিক টার্ম কিছু জানতে হবে। কি কি বেসিক টার্ম, সেই বেসিক টার্ম গুলো আমরা এখন দেখবো। ঠিক আছে, এক নম্বর দেখো, এক নম্বর যদি আমি বলি, দেখো বেসিক গোয়িং ইনটু অ্যানালাইসিস সার্চ ইট ইজ নেসেসারি টু ইন্ট্রোডিউস সাম বেসিক কনসেপ্ট। ঠিক আছে, কিছু বেসিক কনসেপ্ট আছে, কি কি কনসেপ্ট সেগুলো, এক নম্বর দেখো, এক নম্বর হচ্ছে সিস্টেম অবলিক কন্ট্রোল ভলিউম। থার্মোডাইনামিক্সে আমাদের তিনটে জিনিস দেখতে হবে, এক হচ্ছে কি সিস্টেম, এক হচ্ছে সারাউন্ডিং, আর এক হচ্ছে কি বাউন্ডারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে একটা জিনিস দেখছি, দেখো দেখো আমরা এবার কি করব, সিস্টেম, সারাউন্ডিং আর হচ্ছে কি বাউন্ডারি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা দেখবো হচ্ছে সিস্টেম কি জিনিস, সিস্টেম, তারপরে হচ্ছে কি হবে সারাউন্ডিং, আর হচ্ছে কি বাউন্ডারি। সিস্টেম, সারাউন্ডিং এন্ড বাউন্ডারি, ওকে। এইবার দেখো, ধরো আমি এই ঘরটাতে ক্লাস নিচ্ছি, এই ঘরটাতে আমি কি করছি ক্লাস নিচ্ছি, তাহলে আমার কাছে তাহলে আমি কিসে আছি, একটা সিস্টেমে আছি, তাহলে এই ঘরটা কি একটা সিস্টেম, এই ঘরটা কি একটা সিস্টেম, তাহলে সিস্টেম কাকে বলবো, সিস্টেম ইজ কল্ড, সিস্টেম কি হতে পারে, একটা কন্ট্রোল ভলিউম হতে পারে, কন্ট্রোল ভলিউম মানে ধরো একটা এই ঘরে একটা ভলিউম আছে, যেটা একটা নির্দিষ্ট ভলিউম, ঠিক আছে, তার মধ্যে আমি থেকে তোমাদের কি ক্লাস নিচ্ছি, তাহলে এইটা আমি, এই যে আমি যে আছি এটা কি একটা সিস্টেমের মধ্যে আছি একটা, যেখানে আমি ক্লাস নিচ্ছি তোমাদেরকে, বোর্ডে ক্লাস নিচ্ছি, এই বোর্ডটাও কিসে আছে সিস্টেমে আছে, ক্যামেরাটাও সিস্টেমে আছে। ঠিক আছে, তাহলে দেখো সিস্টেম হচ্ছে অন হুইচ আওয়ার স্টাডি ইজ ফোকাসড, মানে আমি ধরলাম এটা হচ্ছে একটা সিস্টেম, আমরা এইখানে স্টাডি দেখবো, যে এই সিস্টেমটা যে আমি নিয়েছি এইখানে আমি কি দেবো স্টাডি দেখবো। এবার ধরো তুমি একটা পাত্রে জল নিলে, জল নিয়ে সেটাকে কি করলে গ্যাসের ওভেনে বসিয়ে দিলে। ঠিক আছে, ধরো একটা পাত্রে জল নিলে সেটাকে কি করলে গ্যাসের ওভেনে কি করলে বসিয়ে দিলে, এটা কি আছে জল আছে, ওয়াটার আছে, গ্যাসের ওভেনে সেটাতে কি করলে বসিয়ে দিলে। আচ্ছা এইবার তুমি দেখবে গ্যাসের ওভেনে বসানোর পর তুমি দেখবে যে কি, যে আমাদের যে ইয়েটা আছে, যেটা আমি পাত্রে জল রেখেছি, সেই জলটা আমি এবার অবজার্ভ করব, সেই জলটাকে আমি অবজার্ভ করবো যে হিট দিচ্ছি আমি, জলটা কি হচ্ছে, 5 মিনিট 10 মিনিট পরে জলটা কি হচ্ছে সেটাকে আমি কি করব অবজার্ভ করব। ঠিক আছে,
দেখো, তো আমি কি করলাম, পাত্রে নিয়েছি, জল নিয়েছি, এবার আমি হিট করছি। এবার হিট করার পরে কি হবে, প্রথমে তো আমি ধরলাম জলের টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আছে। তাহলে এবার হিট দিচ্ছি, হিট দেওয়ার মানে কি, জলে হিট আস্তে আস্তে হিট হচ্ছে জল। হিট হওয়ার পরে কি 20 থেকে 21, 22, 23, 24 এভাবে করে কি হবে, জল কি হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার পরে কি হবে, জল থেকে কি বেরোবে, জল থেকে কি বেরোচ্ছে, ভেপার বেরোচ্ছে। জল আস্তে আস্তে কিসে কনভার্ট হচ্ছে, ওয়াটার আস্তে আস্তে ভেপারে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো এইবার তাহলে আমার সিস্টেম কোনটা, তাহলে আমার সিস্টেম হচ্ছে এই যে পাত্রের ভিতরে যে জল আছে এটা আমার সিস্টেম। কারণ কি, আমি এই জলটাকে অবজার্ভ করছি, যে জলটা কি হচ্ছে, আমি যে হিট দিচ্ছি জলটা কি হচ্ছে, তাহলে আমি জলটাকে অবজার্ভ করছি। তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে সিস্টেম, অন হুইচ আওয়ার স্টাডি ইজ ফোকাসড। আমরা যেই জায়গায় আমাদের স্টাডি করব সেইটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম। যেমন ধরো, কেউ যদি এখন বাইরে থেকে এসে সে দরজা খুলে সে কি দেখবে, যে আমি ক্লাস নিচ্ছি, তাহলে তার কাছে সে কি করছে, আমাকে অবজার্ভ করছে, আমাকে ফোকাস করছে। তাহলে এইটা হবে আমার কি, সিস্টেম। যে আমি কিভাবে ক্লাস নিচ্ছি, কেমন করে নিচ্ছি, এইটা হবে আমার কি, সিস্টেম। ঠিক আছে, তাহলে এইবার দেখো সিস্টেম পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এইবার সারাউন্ডিং কি হবে, সিস্টেমের বাইরে বাদ বাকি যা থাকবে সব কি হবে, সারাউন্ডিং। তোমার এই সিস্টেমকে, সিস্টেম হচ্ছে ধরো এই ওয়াটার যে আছে পাত্রের ভিতরে সে হচ্ছে সিস্টেম। এই ওয়াটারের বাইরে এইখানে এইখানে বাদ বাকি যত জায়গা আছে সব কি হবে, সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেমের বাইরে যা যা থাকবে, সিস্টেমের বাইরে যত কিছু থাকবে সেগুলোকে আমরা বলবো সারাউন্ডিং। এবার সারাউন্ডিং এর মধ্যে আবার আছে ইমিডিয়েট সারাউন্ডিং। ইমিডিয়েট সারাউন্ডিং মানে কি, এই ধরো সিস্টেমের ঠিক বাইরে এই সব জায়গায় এই যে সারাউন্ডিংটা, এটাকে আমরা বলবো কি, ইমিডিয়েট সারাউন্ডিং। যেটা একদম সিস্টেমের ঠিক একদম ইমিডিয়েট বাইরে আছে সিস্টেমের, সেটাকে আমরা বলবো কি, ইমিডিয়েট সারাউন্ডিং। আর বাদ বাকি সব কি, সারাউন্ডিং। এইটা ধরো সিস্টেম, আর বাদ বাকি আমি সারাউন্ডিং এ সারাউন্ডিং সব হচ্ছে কি, সারাউন্ডিং। এটি হচ্ছে শুধু সিস্টেম। ঠিক আছে, এবার বাউন্ডারি কি হবে, বাউন্ডারি কি হবে, দেখো বাউন্ডারি হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিং কে যে ডিফারেন্সিয়েট করে রাখছে, সিস্টেম আর সারাউন্ডিং কে। দেখো এখানে বাউন্ডারি কে বলতো, এখানে বাউন্ডারি হচ্ছে এই যে পাত্রটা, সেটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি, যাই খুশি হোক, এইটা হচ্ছে আমাদের কি বলবো, বাউন্ডারি। তাহলে এইটাকে যদি আমি সিস্টেম ধরি, এইটাকে যদি আমি সিস্টেম, তাহলে বাউন্ডারি কি, এটা হচ্ছে বাউন্ডারি। এটাকে যদি আমি সিস্টেম ধরি তাহলে বাউন্ডারি কি হবে, তাহলে বাউন্ডারি কি, বাউন্ডারি ইজ ওয়ান হুইচ সেপারেটস সিস্টেম ফ্রম সারাউন্ডিং। যে কি করে, সিস্টেমকে সারাউন্ডিং থেকে কি করে, আলাদা করে রাখে, তাকে আমরা বলবো কি, বাউন্ডারি। তাকে আমরা বলবো হচ্ছে কি, বাউন্ডারি। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। একদম একটা থার্মোডাইনামিক শুরু করার প্রথম বেসিক কনসেপ্ট হচ্ছে যে সিস্টেম, সারাউন্ডিং আর বাউন্ডারি কি জিনিস সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমরা নেক্সট যেটা আসবো, এটা এখানে এটাই বলা আছে যে সিস্টেম কি, সারাউন্ডিং কি আর বাউন্ডারি কি। ঠিক আছে, এইবার দেখো, এই যে দেখো এইখানে যেরকম ছবিটা যেটা দেওয়া আছে, এইখানে যেটা ছবি দেওয়া আছে সেটা কি, দেখো এইখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে দেখো এখানে পিস্টন আছে, আর এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। এই দেখো এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, ভিতরে কি আছে, ভিতরে কি আছে, গ্যাস আছে, ভিতরে কি আছে, গ্যাস আছে। আর গ্যাসের বাইরে এইটা হচ্ছে আমাদের কি, সিস্টেম বাউন্ডারি। আর এটা কি, পিস্টন। পিস্টন কি করছে, গ্যাসকে কম্প্রেস করছে। পিস্টন কি করছে, গ্যাসকে কম্প্রেস করছে। পিস্টন কি করছে, গ্যাসকে সবসময় কম্প্রেস করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সিস্টেম, গ্যাসের কম্প্রেশনটা হচ্ছে আমাদের সিস্টেম, এইটা হচ্ছে আমাদের কি, আর বাদ বাকি যত সব আছে সব কি, সারাউন্ডিং। আর এটা হচ্ছে কি, বাউন্ডারি। এটা হচ্ছে বাউন্ডারি। আমাদের সিস্টেম কোনটা, এইটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেম। পিস্টন আর গ্যাস মিলে টোটাল হচ্ছে আমাদের সিস্টেম, আর বাদ বাকি যা আছে সব কি, সারাউন্ডিং। আর এইটা হচ্ছে এই যে বাউন্ডারি, দেখো এটা হচ্ছে কি, বাউন্ডারি। বোঝা গেল তাহলে, তাহলে দেখো এইখানে একটা বলেছে, সেটা কি, দেখো তাহলে সিস্টেম সারাউন্ডিং হয়ে গেল। এইবার দেখো তাহলে, আচ্ছা এইবার আমরা দেখবো হচ্ছে, আমরা তাহলে সিস্টেম বুঝলাম, সারাউন্ডিং বুঝলাম, বাউন্ডারি বুঝলাম। ঠিক আছে, এইবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা আমরা কি দেখবো, নেক্সট যেটা দেখবো সেটা আমরা দেখবো হচ্ছে, নেক্সট কি দেখবো আমরা, যে সিস্টেম আমাদের কয় প্রকার। আমরা সিস্টেম জানলাম, সারাউন্ডিং জানলাম, বাউন্ডারি জানলাম। নেক্সট আমরা কি দেখবো, যে আমাদের সিস্টেম কয় প্রকার, সিস্টেমের টাইপ দেখবো। ঠিক আছে, নেক্সট আমাদের যদি বলো সেটা হচ্ছে কি, টাইপ অফ সিস্টেম। টাইপ অফ সিস্টেম, টাইপ অফ সিস্টেম কি কি টাইপের সিস্টেম হতে পারে, দেখো
এক নম্বর হচ্ছে কি ওপেন সিস্টেম, দুই নম্বর হচ্ছে ক্লোজ সিস্টেম, সিস্টেমকে এস বাই এম লাগে, হ্যাঁ। আর তিন নম্বর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এক নম্বর হচ্ছে ওপেন সিস্টেম, দুই নম্বর ক্লোজ, তিন নম্বর হচ্ছে আইসোলেটেড। আচ্ছা, ওপেন সিস্টেম, ঠিক আছে। ওপেন সিস্টেম কাকে বলবো, নামেই বোঝা যাচ্ছে কি ওপেন থাকবে পুরো, ঠিক আছে। ওপেন সিস্টেম মানে হচ্ছে, দেখো এইখানে আমরা দুটো জিনিস দেখবো। এক নম্বর হচ্ছে কি দেখবো, দেখো এখানে আমরা দুটো জিনিস দেখবো, কি দেখবো, এক নম্বর আমরা দেখবো হচ্ছে, দেখো তাহলে এক নম্বর আমরা কি দেখবো, দেখো ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, তিনটের ডেফিনেশন আমরা বলবো। ওপেন সিস্টেমকে আমরা কি বলি, কন্ট্রোল ভলিউম সিস্টেমও বলি। ওপেন সিস্টেম ইজ অলসো কল্ড কন্ট্রোল ভলিউম সিস্টেম। আর ক্লোজ সিস্টেমকে আমরা বলি কন্ট্রোল মাস সিস্টেম। এটা মনে রাখবে, ওপেন সিস্টেমের আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল ভলিউম সিস্টেম, আর ক্লোজ সিস্টেমের আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল মাস সিস্টেম, ঠিক আছে। দেখো এইবার আমাদের আছে তিনটে জিনিস, এক নম্বর হচ্ছে, দেখো ওয়ার্ক আর হিট, এই দুটো মিলে আমরা কি বলবো, এনার্জি। এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, ওয়ার্কের মাধ্যমে নাহলে হিটের মাধ্যমে। আরেকটা কি আছে আমাদের, মাস, আরেকটা আছে হচ্ছে মাস, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমি যেটা বলবো, প্রথমে আমি ওপেন সিস্টেমে আসি। ওপেন সিস্টেমে কি হবে, ওয়ার্ক আর হিট দুটো ট্রান্সফার হবে, মানে এনার্জি ট্রান্সফার হবে। ওয়ার্ক আর হিট এই দুটোকে আমি একসাথে কি বলবো, এনার্জি। ওয়ার্ক আর হিট দুটোকে আমি একসাথে কি বলবো, এনার্জি। আর মাস হচ্ছে আলাদা, ঠিক আছে। তাহলে দেখো একটা সিস্টেমকে আমি ওপেন সিস্টেম কখন বলবো, যখন সেই সিস্টেম থেকে এনার্জি ট্রান্সফার হচ্ছে, ওয়ার্কও ট্রান্সফার হচ্ছে, হিটও ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু আবার মাসও ট্রান্সফার হচ্ছে, প্লাস এনার্জি ট্রান্সফার হচ্ছে। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি সিস্টেম, ওপেন সিস্টেম। দেখো এবার ধরো এটা হচ্ছে আমার চায়ের কাপ, এটা হচ্ছে প্লেট, ভেতরে কি আছে, চা আছে, গরম চা। গরম চা দিয়ে কি বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, গরম চা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। ঠান্ডার দিনে চা খেতে তো খুব মজা, চায়ের সাথে পকোড়া, ঠিক আছে। তো দেখো, তো এবার এই গরম চা ধরো, তুমি মাকে বললে মা একটু চা বানিয়ে দাও, মা চা বানিয়ে তোমাকে টেবিলে দিয়ে গেল, ঠিক আছে। এবার টেবিলে দেওয়ার পর তোমার, আমার সিস্টেম কোনটা, এই যে কাপের ভিতরে যে চা, এটা হচ্ছে আমার সিস্টেম, কাপের ভিতরে চা সেটা হচ্ছে আমার সিস্টেম, তাই তো। কাপের ভিতরে যে চা সেটা হচ্ছে আমার কি, সিস্টেম, ঠিক আছে। তাহলে এইবার এই চা, মা যখন চাটা রেখে দিল, চা থেকে তো কন্টিনিউয়াস ধোঁয়া বেরোচ্ছে, কারণ কি ওপেন সিস্টেম, চায়ের উপরে কোনো ঢাকনা দেওয়া নেই, চা উপরে খোলা আছে, তার মানে ওপেন সিস্টেম, কন্টিনিউয়াসলি কি ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে, এই চাটাই কি হচ্ছে, চায়ের যে ওয়াটার ওয়াটার পার্টিকেল সেগুলো কি হচ্ছে, কন্টিনিউয়াসলি ভেপারে কনভার্ট হচ্ছে, ওয়াটার ভেপারে কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সিস্টেমকে আমরা বলবো ওপেন সিস্টেম। দেখো এইখানে হচ্ছে মাসও ট্রান্সফার হচ্ছে, মাস কি, মাস হচ্ছে এখানে যে চা যতটুকু আছে, চা, এবার এইটাই তো ধোঁয়াতে কনভার্ট হচ্ছে, ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে সারাউন্ডিং এ ছড়িয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি, ওপেন সিস্টেম। এখানে মাসও ট্রান্সফার হচ্ছে, আর এনার্জি কিভাবে ট্রান্সফার হচ্ছে, তুমি যদি চায়ের কাপটাকে এখানে ধরো, এইদিকে ধরো, তখন দেখবে কি করছে, গরম লাগছে, গরম লাগছে মানে হিট ট্রান্সফার হচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে মানে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। এবার আমি একটা কথা বলেছি যে এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, হয় হিটের মাধ্যমে, নালে ওয়ার্কের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়, ঠিক আছে। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে দেখো এইটা হচ্ছে মাস ট্রান্সফার হচ্ছে, মাস ট্রান্সফার হচ্ছে, আবার কি, হিট ট্রান্সফার হচ্ছে। তার জন্য এটা কি হচ্ছে, ওপেন সিস্টেম। যেখানে কি হবে, ওপেন সিস্টেমকে আমরা কি বলি, কন্ট্রোল ভলিউম সিস্টেম। যেখানে কি হবে, ওয়ার্ক হিট মানে এনার্জিও ট্রান্সফার হবে, মাসও ট্রান্সফার হবে, সেটাকে আমরা বলবো কি, ওপেন সিস্টেম। এরকম সিস্টেমকে আমরা কি বলবো, ওপেন সিস্টেম। যেমন ধরো তুমি পাওয়ার প্ল্যান্টে যত দেখবে, যেমন ধরো টারবাইন বলো, কম্প্রেসর বলো, সবাই কি হচ্ছে, ওপেন সিস্টেম, সবাই কি হচ্ছে, ওপেন সিস্টেম। আরেকটা বলতে পারো, আইসি ইঞ্জিনে, ঠিক আছে, আইসি ইঞ্জিন হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন উইথ ভালভ। ভালভের মানে ভালভ যদি উইথ ওপেন ভালভ, ভালভের সাথে ভালভ যদি থাকে, তাহলে কি করে, ভালভ একবার বন্ধ হবে একবার খুলবে, তার মানে এটা কি হচ্ছে, ওপেন সিস্টেম হচ্ছে। এই ভালভ খুলছে, এই ভালভের মধ্যে দিয়ে কি হচ্ছে, এয়ার পেট্রোল মিক্সচার আসছে,
এখানে এসে কম্বাসন হচ্ছে, কম্বাসনে আবার কি এই দিয়ে কি করছে, ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলবো, একটা ওপেন সিস্টেম। ওকে, তাহলে নেক্সট আমরা আসছি হচ্ছে ক্লোজ সিস্টেম। দেখো ক্লোজ সিস্টেম আমি কাকে বলবো, ক্লোজ সিস্টেম কাকে বলবো, ক্লোজ সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেখানে কি হবে, মাস ট্রান্সফার হবে না, কিন্তু কি হবে, এনার্জি ট্রান্সফার হবে। ক্লোজ সিস্টেম হচ্ছে, ওপেন সিস্টেম কি মাস এনার্জি দুটোই ট্রান্সফার হচ্ছে। ক্লোজ সিস্টেম হচ্ছে কি মাস ট্রান্সফার হবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফার হবে কিন্তু কি হবে, মাস ট্রান্সফার হবে না, মাস ট্রান্সফার হবে না। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ সিস্টেম। একটা ক্লোজ সিস্টেম উদাহরণ কি, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভালভ। পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টে যখন ভালভ থাকবে না, সেটাকে আমরা বলবো কি ক্লোজ সিস্টেম। যেখানে কি হচ্ছে, মাস, ভালভ থাকা মানে কি, মাস ট্রান্সফার হচ্ছে, ভালভ নেই মানে মাস ট্রান্সফার হচ্ছে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হচ্ছে। কারণ দেখো ইঞ্জিনে যখন তুমি গিয়ে হাত দেবে, তখন কি হবে, গরম লাগবে তোমার, মানে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। তুমি ইঞ্জিনের বাইরে হাত দিয়েও গরম লাগছে, তার মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু কোনো মাস ট্রান্সফার হচ্ছে না। এরকম না তুমি হাত দিলে আর পেট্রোল ইয়ে তোমার হাতে লেগে গেল, এরকম হবে না। ঠিক আছে, তাহলে ক্লোজ সিস্টেমের, তাহলে ওপেন সিস্টেমের উদাহরণ, ওপেন সিস্টেমের আরেকটা উদাহরণ আমি যদি বলি, তাহলে কি হবে, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইথ ভালভ, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইথ ভালভ। ঠিক আছে, আর ক্লোজ সিস্টেম যদি বলি, ক্লোজ সিস্টেম কি হবে, ক্লোজ সিস্টেমের যদি উদাহরণ বলি, এটা কি হবে, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভালভ, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট উইদাউট ভালভ, এটা হবে হচ্ছে ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম কি বলবো, আইসোলেটেড সিস্টেম বলবো হচ্ছে না এনার্জি ট্রান্সফার হচ্ছে, না মাস ট্রান্সফার হচ্ছে। যেমন এটার যদি উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ বলো আইসোলেটেড সিস্টেমের, তাহলে এটা কি হবে, আইসোলেটেড সিস্টেম উদাহরণ হচ্ছে ইউনিভার্স, ইউনিভার্স। আরেকটা আইসোলেটেড সিস্টেমের উদাহরণ হচ্ছে, সেটা কি হচ্ছে, পারফেক্টলি ইনসুলেটেড থার্মোফ্লাস্ক, পারফেক্টলি ইনসুলেটেড থার্মোফ্লাস্ক। এটা হচ্ছে কি আরেকটা ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেমের উদাহরণ। পারফেক্টলি ইনসুলেটেড থার্মোফ্লাস্ক মানে, দেখো থার্মোফ্লাস্ক আমরা মেইনলি কিসের জন্য ইউজ করি, যে গরম জিনিসকে গরম রাখার জন্য, ঠান্ডা জিনিসকে ঠান্ডা রাখার জন্য, তাই তো। এবার থার্মোফ্লাস্ক হচ্ছে এমন একটা, যেখানে ধরো টাইট করার পর না মাস ট্রান্সফার হবে না এনার্জি ট্রান্সফার হবে। দেখবে থার্মোফ্লাস্কের বাইরে তুমি যদি হাত দাও, তোমার দেখবে হাতে গরম লাগে না, অথচ ভিতরে কিন্তু গরম জিনিস আছে। যদি গরম লাগতো তাহলে কি এনার্জি ট্রান্সফার হচ্ছে, এখানে এনার্জিও ট্রান্সফার হচ্ছে না, আর মাস তো ট্রান্সফার হতেই পারছে না। কিন্তু সেটা অবশ্যই কি হতে হবে, পারফেক্টলি ইনসুলেটেড। আমরা যে থার্মোফ্লাস্ক ইউজ করি, সেটা হচ্ছে পারফেক্টলি না, সেটা হচ্ছে পার্শিয়ালি ইনসুলেটেড। মানে হচ্ছে দেখবে ওটা 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 30 ঘন্টা 48 ঘন্টা হয়তো গরম থাকে, কিছু গরম রাখলে গরম থাকে। তাহলে মানে কি, ওটা মানে পারফেক্টলি ইনসুলেটেড না, ওটা থেকে কিন্তু এনার্জি কন্টিনিউয়াস কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওটাকে এক প্রকার, আমরা যেটা থার্মোফ্লাস্ক ইউজ করি, সেটা হচ্ছে এক প্রকারের কি সিস্টেম বলতে পারো, ক্লোজ সিস্টেম। সেটা হচ্ছে এক প্রকারের ক্লোজ সিস্টেম, হয়তো মাস ট্রান্সফার হয় না, কিন্তু ওখান থেকে এনার্জি ট্রান্সফার হয়। তার জন্য দেখবে 24 ঘন্টা পরেও গরম জল কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ওকে, তাহলে এবার দেখো নেক্সট, নেক্সট যদি আমি বলি, নেক্সট হচ্ছে তোমার, তাহলে এটা আমরা পড়ে গেলাম। আমরা তাহলে কি পড়লাম, যে সিস্টেম সারাউন্ডিং বাউন্ডারি কি জিনিস, আর হচ্ছে সিস্টেমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখো তাহলে আমরা এবার কি আছি, এবার আমরা নেক্সট ইয়েতে আসি। নেক্সট ইয়ে আমাদের কি বলছে, দেখো নেক্সট ইয়ে এখানে আমি কটা উদাহরণ ইয়ে করেছি। ঠিক আছে, কয়টা উদাহরণ টেনেছি দেখো, সেটা হচ্ছে, দেখো ক্লোজ সিস্টেম উইথ মুভিং বাউন্ডারি। আচ্ছা বাউন্ডারি এবার কয় প্রকার হতে পারে, দেখো বাউন্ডারি আমাদের কয় প্রকার হতে পারে, 3 প্রকার হতে পারে। এক নম্বর কি, ধরো আমি যে ওই যে গরম জলটা যে বসিয়েছিলাম, সেটা তাহলে কি বাউন্ডারি, আমাদের ফিক্সড বাউন্ডারি। গরম জলটা যে আমি বসিয়েছিলাম, সেটা আমাদের কি বাউন্ডারি হবে, ফিক্সড বাউন্ডারি হবে। এইবার বাউন্ডারি আবার 3 প্রকারের হতে পারে। এক নম্বর দেখো বাউন্ডারি আমাদের কি হতে পারে, বাউন্ডারি হচ্ছে 3 প্রকারের হতে পারে। এক হচ্ছে কি, এক হচ্ছে ফিক্সড বাউন্ডারি, আরেকটা হচ্ছে কি মুভেবল বাউন্ডারি, ঠিক আছে। এক হচ্ছে ফিক্সড বাউন্ডারি, এক হচ্ছে কি
এক হচ্ছে ফিক্সড বাউন্ডারি, এক হচ্ছে কি মুভেবল বাউন্ডারি। ফিক্সড আর কে মুভিং বলতে পারো, ফিক্সড আর মুভিং। মুভিং মানে কি দেখো, ফিক্স তো আমরা বুঝলাম, যেটা আমরা ধরো জল গরমটা বসিয়েছিলাম, এটা যে জলটা যে ভিতরে আছে, এটা কিসে আছে, এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারি, এটা কি বাউন্ডারি, এটা ফিক্সড বাউন্ডারি। এই বাউন্ডারিটা কি বাউন্ডারি, এই বাউন্ডারিটা কি বাউন্ডারি, এটা ফিক্সড বাউন্ডারি। ঠিক আছে, এইবার মুভিং বাউন্ডারি আমরা কাকে বলবো? মুভিং বাউন্ডারি মানে হচ্ছে ধরো, এই যে দেখো, এটা ধরো আমাদের কি সিস্টেম, ক্লোজ সিস্টেম, এটা হচ্ছে আমাদের কি সিস্টেম, ক্লোজ সিস্টেম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি সিস্টেম, ক্লোজ সিস্টেম। ঠিক আছে, এইবার ক্লোজ সিস্টেমে আমি কি বলছি, মাস ট্রান্সফার হবে না, কিন্তু কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। মাস ট্রান্সফার হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ক্লোজ সিস্টেমে কি হচ্ছে না, মাস ট্রান্সফার হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এইবার দেখো, তাহলে মাস ট্রান্সফার, দেখো মাস কোনো ট্রান্সফার হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওকে, তাহলে এইবার এই ক্লোজ সিস্টেমটাকে আমি এবার কি করছি, দেখো এইখানে ভিতরে গ্যাস আছে, তাহলে এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে আমার কি থাকবে, পিস্টন। পিস্টন কি করছে, মুভ করছে, তার মানে আমার বাউন্ডারিও কি করছে, কন্টিনিউয়াসলি মুভ করছে, বাউন্ডারিও কি করছে, কন্টিনিউয়াসলি মুভ করছে বাউন্ডারি। ঠিক আছে, দেখো প্রথমে ছিল 2 কেজি 1 মিটার কিউব, তারপরে গ্যাস বেড়ে গেল, গ্যাস বেড়ে কি হলো, 2 কেজি 3 মিটার কিউব, মানে ভলিউম বেড়ে গেল, তার মানে আমার বাউন্ডারি এখন বেড়ে গেছে। আগে বাউন্ডারি ছিল এটা, আর এখন বাউন্ডারি হয়ে গেল আমাদের কোনটা, এটা। তাহলে আমাদের এই বাউন্ডারিটাকে আমরা কি বলবো, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকে আমি এখন কি বলবো তাহলে, এটা হচ্ছে মুভিং অর মুভেবল বাউন্ডারি। এটা হচ্ছে মুভিং অর মুভেবল বাউন্ডারি। ঠিক আছে, এক্সাম্পল অফ, এটা হচ্ছে ক্লোজ সিস্টেম উদাহরণ, আর এক্সাম্পল অফ মুভিং অর মুভেবল বাউন্ডারি। ওকে, তাহলে এইবার আরেকটা দেখো, আরেকটা যদি আমি বলি কি বাউন্ডারি আছে, ইমাজিনারি বাউন্ডারি। ইমাজিনারি বাউন্ডারি মানে হচ্ছে ধরো, আমি ধরলাম, দেখো এইখানে একটা পাইপ, এই দুটো পাইপ আছে, এটা একটা পাইপ আছে, ঠিক আছে। এবার এই পাইপের এদিক দিয়ে কি করছে, ফ্লুইড ঢুকছে, গ্যাস ঢুকছে, গ্যাস এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে ধরতে পারি কি, এটাকে আমি ইমাজিন করতে পারি, এটা হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 2 2 সেকশন। তার মানে এই যে আমি দুটো বাউন্ডারি ধরে নিলাম, এই যে আমি দুটো বাউন্ডারি ধরে নিলাম আমার ক্যালকুলেশনের স্বার্থে বা থিওরির স্বার্থে, এই দুটো এটাকে আমি কি বলবো, ইমাজিনারি বাউন্ডারি। এই বাউন্ডারিটাকে আমি কি বলবো, এই বাউন্ডারিটাকে আমি বলবো হচ্ছে কি বাউন্ডারি, ইমাজিনারি বাউন্ডারি। ঠিক আছে, তাহলে বাউন্ডারি আমাদের 3 প্রকার, এক হচ্ছে ফিক্সড বাউন্ডারি, এক হচ্ছে মুভিং বাউন্ডারি, আর এক হচ্ছে কি ইমাজিনারি বাউন্ডারি। যেমন আমি এখন এই ঘরে যে ক্লাস নিচ্ছি, এই যে বাউন্ডারিটা যে আছে, সেটা কি বাউন্ডারি, ফিক্সড বাউন্ডারি, পুরো কনক্রিটের বাউন্ডারি, পুরো একদম ফিক্সড বাউন্ডারি। ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখুন, তাহলে এইবার আমি যেটা বলতে চাইছি, আচ্ছা এইবার দেখো, এইবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তাহলে এখানে হলো আমাদের সব পেয়ে গেলাম এটা। আচ্ছা এইবার দেখো ওপেন সিস্টেম, এখানে বলেছি এক্সাম্পলস অফ ওপেন সিস্টেম, যেমন এই যে হট কফি, হিটও ট্রান্সফার হচ্ছে, মাসও ট্রান্সফার হচ্ছে। এই যে কন্ট্রোল ভলিউম, এটা হচ্ছে ওপেন সিস্টেম, মানে কি কন্ট্রোল ভলিউম, একটা ভলিউম যেটা কি আছে, কন্ট্রোলের মধ্যে আছে। আর এটা কি সারফেস বলবো, কন্ট্রোল সারফেস বলবো। একটা হচ্ছে কন্ট্রোল ভলিউম, আর একটা হচ্ছে কন্ট্রোল সারফেস। এটা হচ্ছে কি কন্ট্রোল সারফেস, একটা হচ্ছে কন্ট্রোল সারফেস, একটা হচ্ছে কি কন্ট্রোল ভলিউম। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমরা সিস্টেম সারাউন্ডিং এগুলো বলেছি আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, এইবার দেখো একটা জিনিস যেটা বলতে চাইছি, ইম্পর্টেন্ট খুব জিনিস, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম, এগুলো তো বলেছি ক্লোজ সিস্টেমের এক্সাম্পল কি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, এইবার হচ্ছে দুটো প্রসেস আছে। ঠিক আছে, কি কি প্রসেস দেখো, আচ্ছা এই দেখো, একটা হচ্ছে কি নন ফ্লো প্রসেস, আর একটা হচ্ছে কি ফ্লো প্রসেস। নন ফ্লো প্রসেস আর একটা কি ফ্লো প্রসেস। দেখো কি বলছে, দ্য প্রসেস আন্ডারগন ইন এ ক্লোজ সিস্টেম। ধরো ক্লোজ সিস্টেম আছে, তুমি একটা ক্লোজ সিস্টেম নিয়েছো, যেখানে কি হচ্ছে, মাস ট্রান্সফার হচ্ছে না, শুধু এনার্জি ট্রান্সফার হচ্ছে, এরকম একটা সিস্টেম তুমি নিয়েছো। ঠিক আছে, এইবার এরকম একটা সিস্টেমের মধ্যে
যখন কোনো একটা প্রসেস চলবে সেটাকে আমরা কি বলবো, নন ফ্লো প্রসেস। নন ফ্লো কেন বলা হচ্ছে, নন ফ্লো মানে হচ্ছে যেটা ফ্লো করতে পারছে না। ক্লোজ সিস্টেম মানে কি, আমার ফ্লো করবে না, একই ওই সিস্টেমের মধ্যেই থাকবে। আর ফ্লো প্রসেস মানে কি, দ্য প্রসেস আন্ডারগন ইন অ্যান ওপেন সিস্টেম। একটা ওপেন সিস্টেমে যখন প্রসেস চলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো কি, ফ্লো প্রসেস। যেমন দেখো, আমি যদি এখানে বলি, এখানে দেখো, তাহলে ধরো, দেখো, ধরো এরকম একটা কন্ট্রোল ভলিউম আছে, এটা কি ওপেন সিস্টেম, এদিক দিয়ে যাচ্ছে এয়ার, এদিক দিয়ে এয়ার বেরিয়ে যাচ্ছে, তার মানে কি মাস এনার্জি দুটোই কি ট্রান্সফার হচ্ছে, গরম ইয়ে এদিক দিয়ে যাচ্ছে, এই দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাসও ট্রান্সফার হচ্ছে। আবার তুমি যদি এখানে হাত দাও, তুমি যদি এই সব জায়গায় হাত দাও, তাহলে তোমার কি লাগবে, গরম লাগবে, মানে এনার্জিও ট্রান্সফার হচ্ছে। তার মানে এটা কি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে, তাহলে ওপেন সিস্টেমের যে প্রসেস হয় ওপেন সিস্টেমের ভিতরে, সেটাকে আমরা কি বলবো, ফ্লো প্রসেস। দেখো এদিক দিয়ে ফ্লো করছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর নন ফ্লো হবে হচ্ছে যখন ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেমে কি হবে, ক্লোজ সিস্টেমে হচ্ছে মাস ট্রান্সফার হবে না, শুধু কি হবে, এনার্জি ট্রান্সফার হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, নন ফ্লো প্রসেস। যেখানে কি করবে, ফ্লুইড বা এয়ার যেখানে কি করতে পারবে না, ফ্লো করতে পারবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে নন ফ্লো প্রসেস। ঠিক আছে, এইবার দেখো, নেক্সট খুব ইম্পর্টেন্ট, নেক্সট ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক, সেটা কি, সেটা হচ্ছে স্টেট, প্রপার্টি অ্যান্ড পাথ প্রসেস। এই চারটা জিনিস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্টেট, প্রপার্টি, পাথ আর প্রসেস। এইখানে আরেকটা আমি তোমাদের যেটা বলতে চাইছি, হ্যাঁ দেখো, আগে বলে নি, ঠিক আছে, দেখো, আচ্ছা, the idea of system is defined in the introduction, a closed system is fully defined when the following details are known। ঠিক আছে, তাহলে the fluid, whether gas, water, the boundary between the fluid, water, consideration and surroundings, the mass of the fluid within the boundary। ঠিক আছে, এইবার দেখো আমি কি বলছি, আচ্ছা, ধরো আমি যে মানুষ বা তোমরা যে মানুষ, আমরা কিভাবে বুঝবো, কারণ মানুষের কি থাকে, দুটো হাত থাকবে, দুটো পা থাকবে, দুটো চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, চুল থাকবে। এইটা যদি একটা ক্যারেক্টার তুমি দেখো, তাহলে তুমি বলবা যে এটা মানুষ। এবার যদি ধরো কারো যদি পাখনা থাকে, তাহলে আমরা কি বলবো তাকে, পাখনা আছে, দুটো পা আছে, কোনো হাত নেই, ঠোঁট আছে একটা, তাহলে তাকে আমরা কি বলবো, পাখি বলবো। এবার ধরো কারো গায়ে ইয়ে আছে, পশম আছে, ঠিক আছে, প্লাস তার চারটে পা আছে, কোনো হাত নেই, একটা মুখ আছে, কান আছে, দুটো চোখ আছে, তাকে আমরা কি বলবো, পশু বলবো। ঠিক আছে, তাহলে এইবার এই যে প্রত্যেকজন, আমরা যে আমাদেরকে যে নেচার যে তৈরি করেছে, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার দিয়ে দিয়েছে, যে এই মানুষ এই ক্যারেক্টারের হবে, বা মানুষ এরকম দেখতে হবে, বা এরকম এরকম ব্যাপার এরকম। ঠিক আছে, সেরকম আমরা কোনো একটা সিস্টেমকে আমরা যখন বুঝবো, সেটাকে আমরা কি দিয়ে বুঝবো, তার প্রপার্টি দিয়ে, যে সিস্টেমের কি কি প্রপার্টি। এবার সিস্টেমের প্রপার্টি কিসের উপর ডিপেন্ড করে, দেখো, সিস্টেমের প্রপার্টি ডিপেন্ড করে হচ্ছে তোমার, সিস্টেমের প্রপার্টি ডিপেন্ড করবে কিসের উপর, সিস্টেমের প্রপার্টি ডিপেন্ড করবে হচ্ছে, দেখো, সিস্টেমের যে প্রপার্টি সেটা ডিপেন্ড করবে কিসের উপর, সিস্টেমের প্রপার্টি ডিপেন্ড করবে, দেখো, তাহলে সিস্টেমকে আমরা কি দিয়ে চিনবো, তার প্রপার্টি দিয়ে, তাই তো, তার প্রপার্টি দিয়ে চিনবো। এবার প্রপার্টি গুলো কি ধরবে, দেখো, আমি যে জলটা যে নিয়েছিলাম প্রথমে, আমি যে প্রথমে জলটা নিয়েছিলাম, সেই জলটার কি আছে, ধরো আমি কলের থেকে জল নিয়েছি, তাহলে জলের একটা কি আছে, টেম্পারেচার আছে। ধরলাম আমি ওয়াটার নিয়েছিলাম, ওয়াটারের আমি টেম্পারেচার ধরলাম 20°C। এবার ওয়াটারের কি থাকবে, ওয়াটারে একটা প্রেসার থাকবে, প্রেসার থাকবে, আচ্ছা, প্রেসারটা কত, প্রেসারটা হচ্ছে আমি ধরলাম 1 বার, নর্মাল প্রেসার যেটা। ঠিক আছে, এবার ওয়াটারে কি থাকবে, একটা ডেনসিটি থাকবে, ঘনত্ব, ধরলাম একটা কিছু ডেনসিটি থাকবে। ঠিক আছে, তাহলে এইবার ওই ওয়াটারটার ক্যারেক্টারটা কি হবে, যে ওয়াটারকে যখন আমি ক্যারেক্টারাইজ করবো, আমাকে কি বলতে হবে, যে ওয়াটারের এত টেম্পারেচার, এত প্রেসার, এত ইয়ে, তাহলে আমি বুঝবো যে ওইটা হচ্ছে আমার সিস্টেম। এবার ওয়াটারকে আমি অন্য টেম্পারেচারও নিতে পারি, তার ক্ষেত্রে ওর ক্যারেক্টার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবার প্রপার্টি আমরা কি করবো, এনি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিস্টেম ইজ কল্ড দ্য প্রপার্টি অফ দ্য সিস্টেম। মানে সিস্টেমের প্রপার্টি আমরা কাদের বলবো, সিস্টেম যে ক্যারেক্টার গুলো শো করছে, সিস্টেমের টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, ভলিউম, এইসবকে আমরা বলবো কি, তার প্রপার্টি। ঠিক আছে, এইবার দেখো, প্রপার্টিকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি,
প্রপার্টিকে আমরা সিস্টেমের যে প্রপার্টি আছে, সিস্টেমের প্রপার্টি বোঝা গেল। সিস্টেম যে যে ক্যারেক্টার শো করবে সেটাই হচ্ছে তার প্রপার্টি। যেমন তার টেম্পারেচার, তার প্রেসার, ভলিউম, ডেনসিটি, এনার্জি, এগুলো হচ্ছে সিস্টেমের কি হবে প্রপার্টি। এবার প্রপার্টিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ, আর দুই নম্বর কি এক্সটেন্সিভ। এক নম্বর ইন্টেন্সিভ, দুই নম্বর হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো যার ক্লিয়ার থাকবে না তার কিন্তু থার্মোডাইনামিক্স পরের দিকে বুঝতে খুব সমস্যা হবে। ঠিক আছে, সুতরাং এগুলো জিনিস খুব ভালো করে ক্লিয়ার করো আর খুব ভালো করে পড়াশোনা করো এই জিনিসগুলো, প্রথম বেসিক। ঠিক আছে, বেসিক যার ক্লিয়ার থাকবে সে যে কোনো কিছু পরে পারবে এরকম। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি, দেখো ইন্টেন্সিভ প্রপার্টি মানে আমরা কাদের বলবো, ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে যেসব প্রপার্টি গুলো, ইন্টেন্সিভ প্রপার্টি বলবো হচ্ছে যেসব প্রপার্টি গুলো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ দা সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ দা সিস্টেম, এটাকে আমরা কি বলবো ইন্টেন্সিভ প্রপার্টি। অর ইন্ট্রিনসিক, ইন্টেন্সিভও বলা হয়, আর একটা নাম কি আছে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক প্রপার্টি, এক্সটেন্সিভ অর এক্সট্রিনসিক প্রপার্টি। ঠিক আছে, আর এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলবো, ডিপেন্ডেন্ট অন মাস, মানে যে প্রপার্টি গুলো কিসের উপর ডিপেন্ড করে, মাসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডেন্ট অন মাস অফ সিস্টেম, ডিপেন্ডেন্ট অন মাস অফ সিস্টেম, তাকে আমরা বলবো হচ্ছে এক্সটেন্সিভ অবলিক এক্সট্রিনসিক প্রপার্টি। আর ইন্টেন্সিভ কাকে বলবো, যারা কি ইন্ডিপেন্ডেন্ট অন মাস অফ দা সিস্টেম, মাসের উপর যারা ডিপেন্ড করে না। যেমন ধরো আমি একটা কথা বলছি, দেখো ধরলাম আমি এই পাত্রে, এটা একটা পাত্র নিয়েছি আমি, পাত্রের মধ্যে জল আছে। ঠিক আছে, পাত্রের মধ্যে কি আছে, ওয়াটার আছে। ওকে, পাত্রের মধ্যে কি আছে, ওয়াটার আছে। এইবার ওয়াটারটাকে আমি কি করলাম, হিট দিলাম। ঠিক আছে, আচ্ছা হিট দেওয়ার দরকার নেই, ওয়াটারটাকে আমি কি করলাম রেখে দিলাম আমি, ধরো ঠিক আছে, হিট দেওয়ার দরকার নেই। আচ্ছা ওয়াটার আছে, এইবার ওয়াটারে কি থাকবে, আমি ধরলাম ওয়াটারের টেম্পারেচার আছে, একটা টেম্পারেচার আছে। ওয়াটারে কি আছে, একটা প্রেসার আছে। ওয়াটারে কি আছে, ডেনসিটি আছে। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি, এনার্জি ফেনার্জি, অনেক কিছু আছে ওয়াটারে। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমি কি বলবো, এই যে প্রপার্টি গুলো, এগুলোকে কি বলে, একটা প্রপার্টি টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি। এই যে প্রপার্টি গুলোর মধ্যে কারা মাসের উপর ডিপেন্ড করে না, মানে কোন, মানে আমি যদি এর এর ধরো আমি ধরলাম এখন এর মাস আছে ধরলাম 20 কেজি, 10 লিটার ওয়াটার ধরো। ঠিক আছে, 10 লিটার ওয়াটার আছে। এইবার আমি 10 লিটার ওয়াটারকে কি করলাম, 5 লিটার করে দিলাম, অর্ধেক করে দিলাম। আমি যদি অর্ধেক করি তাহলে কি এর টেম্পারেচার যা ছিল সেটা কি অর্ধেক হয়ে যাবে, মোটেও না। প্রেসার যা ছিল একই থাকবে, এইখানেও এই জলেও যা থাকবে এই জলেও কি থাকবে, সেম থাকবে। ডেনসিটি এই জলেও যা আছে অর্ধেক করার পরও কি হবে, ডেনসিটি সেম হবে। ঠিক আছে, ডেনসিটি কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এই ক্যারেক্টার গুলোকে আমি কি বলবো, ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টির উদাহরণ আমি কি বলবো, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি। একটা কথা মনে রাখবে, যেসব জিনিস মাসের উপর ডিপেন্ড করে না, যেমন আমার মধ্যে এখন যা প্রেসার আছে বা যে টেম্পারেচার আছে, আমাকে যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে কি আমার প্রেসার টেম্পারেচার কমে যাবে, না, অর্ধেকে আমার যা থাকবে প্রেসার টেম্পারেচার, এই অর্ধেকেও কি থাকবে, সেম থাকবে। তাহলে যেই সব প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করে না, যে মাস বাড়লো বা কমলো কিন্তু ওরা কি থাকবে, সেম থাকবে, সেই প্রপার্টি গুলোকে আমরা কি বলবো, ইন্টেন্সিভ অর ইন্ট্রিনজিক প্রপার্টি। ঠিক আছে, এইবার দেখো এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলবো, যেমন ধরো এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সটেন্সিভ প্রপার্টির এক্সাম্পল হচ্ছে কি, ভলিউম, কমা এনার্জি, কমা এনথ্যালপি, যাই বলো, কমা এন্ট্রপি, এগুলো হচ্ছে সব এনার্জিরই সব ভাগ। এনথ্যালপি, এন্ট্রপি, তারপরে ইন্টারনাল এনার্জি, সব হচ্ছে কিসের ভাগ, এই এরই ভাগ। ঠিক আছে,
তাহলে এবার আমাকে বলো, আমি যদি এটাকে এবার অর্ধেক করে দিই, তার মানে ভলিউমও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আগে যা ভলিউম ছিল তার মানে মাসের উপর ডিপেন্ড করছে, মাস অর্ধেক হয়ে গেছে, ভলিউমও অর্ধেক হয়ে যাবে, মানে মাসের উপর ডিপেন্ডেন্ট, তার মানে ভলিউম কি হবে, এক্সটেন্সিভ প্রপার্টি। এনার্জি, এর টোটাল এনার্জি যা ছিল, দেখো আমাকে যদি এখন অর্ধেক করে দাও তাহলে আমার ভলিউমও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আমাকে অর্ধেক করে দিলে এনার্জি অর্ধেক হয়ে যাবে, এই অর্ধেকে এই অর্ধেকে এনার্জি আর এই অর্ধেকে এনার্জি, টোটাল টোটাল মিলে আমার টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে যেসব যেসব প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করছে, মানে ধরো মাস বাড়াচ্ছ বা কমাচ্ছ, এবার তারাও বাড়ছে বা কমছে, সেই সব প্রপার্টিকে আমরা কি বলবো, সেসব প্রপার্টিকে আমরা বলবো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এগুলো হচ্ছে তার উদাহরণ, ভলিউম, এনার্জি, এনথালপি, এন্ট্রপি, আরো এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তো এবার ধরো কোনো একটা কোশ্চেন দিয়ে দিল যে এটা কি হবে, তুমি প্রথমে দেখবে যে ওটাকে, যদি ওটা কি মাসের উপর ডিপেন্ড করছে, ওই প্রপার্টিটা কি মাসের উপর ডিপেন্ড করছে। যেমন প্রেসার, প্রেসার মাসের উপর ডিপেন্ড করে না। আমার এখন যা প্রেসার আছে আমাকে অর্ধেক করে দাও, আমার এই অর্ধেকেও যা প্রেসার থাকবে এই অর্ধেকেও কি প্রেসার, সেম প্রেসারই থাকবে, কারণ প্রেসার কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, এইবার দেখো তাহলে, তাহলে আরেকটা টার্ম সেটা আমি বলছি, দেখো যদি আমি স্পেসিফিক কিছু বলি, দেখো ধরলাম স্পেসিফিক এনার্জি, স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক মানে কি, স্পেসিফিক মানে হচ্ছে, স্পেসিফিক ভলিউম মানে কি, ভলিউম পার ইউনিট মাস। স্পেসিফিক ভলিউম মানে হচ্ছে হচ্ছে ভলিউম পার ইউনিট মাস, মানে পার ইউনিট মাসে কতটুকু ভলিউম আছে সেটাকে আমরা বলবো স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক এনার্জি কাকে বলবো, পার ইউনিট মাসে কতটুকু এনার্জি আছে সেটাকে আমরা বলবো কি স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে পার ইউনিট মাস, স্পেসিফিক মানে হচ্ছে পার ইউনিট মাস। এইবার দেখো ভলিউম হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু স্পেসিফিক যখনই তার সামনে চলে আসবে সেটা কি হয়ে যাবে, ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ সেটা তখন মাসের উপর ডিপেন্ড করছে না, সেটা তখন কি হচ্ছে, মাসের উপর ডিপেন্ড করছে না, কারণ অলরেডি মাস দিয়ে কি করা আছে, ডিভাইড করা আছে, তার জন্য কি করছে, মাসের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে স্পেসিফিক যত টার্ম হবে সেগুলো কি হবে, আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি, স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক এন্ট্রপি, স্পেসিফিক এনার্জি, স্পেসিফিক ভলিউম। ঠিক আছে, এগুলো সব কি হয়ে যাবে, আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে এইখানে আমাদের প্রপার্টি দুটো ভাগ, প্রপার্টি কি, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিস্টেম, সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার্টি, যেমন সিস্টেমের টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ডেনসিটি, এমনি এনতেন, এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, তাহলে এইবার দেখো নেক্সট, তাহলে দেখো নেক্সট হচ্ছে আমি যদি বলি, আচ্ছা এইবার দেখো তাহলে, তাহলে আমরা প্রপার্টি বুঝে গেলাম, এই যে টেম্পারেচার, প্রেসার এটসেট্রা, এগুলো হচ্ছে কি আমাদের প্রপার্টি, সাচ ক্যারেক্টারিস্টিক আর কল প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। দিস আর অল ম্যাক্রোস্কোপিক ইন নেচার। আচ্ছা, এবার দুটো আছে, এক হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক কনসেপ্ট, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, থার্মোডাইনামিক্সে আমরা দুটো অ্যাপ্রোচ পড়ি, এক হচ্ছে কি ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। আচ্ছা দেখো, তাহলে আমি যদি বলি ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, তাহলে ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচে আমি কি বলবো, দেখো আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে আমি যদি প্রথমে বলি হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ আর মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। ঠিক আছে, দেখো দুটো অ্যাপ্রোচ করি, এক হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক আর হচ্ছে মাইক্রোস্কোপিক। আচ্ছা আমি বুঝতে পারছো, ম্যাক্রো আর মাইক্রো, ম্যাক্রো মানে হচ্ছে যখন আমরা এই অ্যাপ্রোচ নিয়ে থার্মোডাইনামিক্স করবো, যেখানে কি আমরা টোটাল থার্মোডাইনামিক সিস্টেমকে একটা সিস্টেম ধরে নিচ্ছি, সেটাকে আমরা কি বলবো, ম্যাক্রোস্কোপিক বলবো, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ। মানে ধরো আমি একটা বলছি, দেখো ধরো কারো ফ্যামিলিতে 10 জন মেম্বার আছে। ঠিক আছে, কারো ফ্যামিলিতে কি আছে, 10 জন মেম্বার আছে। এইবার 10 জন মেম্বার আছে, এইবার ধরো তাদেরকে নেমন্তন্ন করলো, তাদেরকে ধরো আহ, এই এই ফ্যামিলিটাকে নেমন্তন্ন হলো, নেমন্তন্ন কি হলো, যে পুরো ফ্যামিলির নেমন্তন্ন হলো, পুরো ফ্যামিলিকে নেমন্তন্ন করলো। তাহলে এইবার এই যে নেমন্তন্নটার যে অ্যাপ্রোচ হবে, এটা কি অ্যাপ্রোচ, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ, কারণ পুরো ফ্যামিলি যতজন আছে সবার কি হলো, নেমন্তন্ন হলো। এটাকে আমরা কি বলবো তাহলে, ম্যাক্রোস্কোপিক
অ্যাপ্রোচ, এটাকে আমরা কি বলবো, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ। এটা কি, টোটালটাকে ধরে আমি কি করলাম, টোটালটা থার্মোডাইনামিক সিস্টেমে যখন আমি টোটালটাকে ধরে যখন স্টাডি করব, সেটা আমার কি স্টাডি হবে, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ হবে। সেটা আমার কি স্টাডি কি হবে, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ। এবার মাইক্রোস্কোপিক কি হলো, মাইক্রোস্কোপিক মানে বুঝতে পারো একদম ছোট 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 ছোট, ঠিক আছে। ধরো 10জন মেম্বার আছে, তাদের মধ্যে ধরো একজনকে, শুধু একজনকে নিমন্ত্রণ হলো, ধরো 10 জনকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ হলো, 10 জনকে আলাদা আলাদা করে, 10 জনকে কি হচ্ছে, আলাদা আলাদা করে নেমন্তন্ন করেছে। তাহলে সেটা কি হবে তখন, মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। ওই যে অ্যাপ্রোচটা হবে সেটা কি হবে, মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। যে একজন 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 করে, মানে মাইক্রোস্কোপ মানে একটা একটা করে মলিকিউলকে আমরা কি করেছি, স্টাডি করেছি। সাধারণত থার্মোডাইনামিক্সে আমরা কি করি, ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনা করি। আমরা ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচে কি করি, স্টাডি করি, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কোনটা ম্যাক্রোস্কোপিক কোনটা মাইক্রোস্কোপিক, কোনটা মাইক্রোস্কোপিক কোনটা ম্যাক্রোস্কোপিক আর কোনটা মাইক্রোস্কোপিক, বোঝা গেল তাহলে, ক্লিয়ার। তাহলে এবার দেখো নেক্সট, আমরা আসবো হচ্ছে, দেখো আচ্ছা, দেখো এইখানে আমার কি বলছে, ধরো এটা হচ্ছে প্রপার্টি এ প্রপার্টি বি, এখানে একটা স্টেট আছে, ধরো 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে, দেখো এবার আমি ধরছি, আমি জল গরমে বসিয়েছি, জল গরম হচ্ছে, আচ্ছা, ধরলাম আমার জল কত ডিগ্রি টেম্পারেচার আছে, 21 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। যখন ফার্স্ট গরম হবে, যখন হিটটা প্রথম হবে 21 থেকে, আমি ধরলাম কোথায় যাবে, 22 ডিগ্রি, একবারে তো 21 থেকে 100 যাবে না, প্রথমে 21 থেকে 22, 22, 23, 24, 21 থেকে 22, আমি অনেক বললাম, 21 থেকে 21.01, 01, 02 এরকম করে করে 22-এ গেল, তারপর সেখান থেকে, ঠিক আছে। তাহলে এইবার আমাকে বলো, ধরলাম 21-এ যে স্টেটটা ছিল, স্টেট মানে হচ্ছে অবস্থা, আর 22-এ যে স্টেটটা ছিল সেটা হচ্ছে 2 নম্বর অবস্থা। স্টেট মানে হচ্ছে অবস্থা। তাহলে আমাকে একটা কথা বলো, যে দেখো কি বলছে, when all the properties of a system have definite values, the system is said to exist at a definite state। দেখো যখন অল দা প্রপার্টিজ, ধরো এটা একটা আমার সিস্টেম আছে, এটা আমার একটা সিস্টেম আছে, এখানে ওয়াটার আছে, এবার এই ওয়াটারের মধ্যে কি অনেক প্রপার্টি আছে, যেমন কি আছে, প্রেসার আছে, ওয়াটারের প্রেসার আছে, টেম্পারেচার আছে, ভলিউম আছে, ডেনসিটি আছে, এনার্জি আছে, সমস্ত কিছু আছে। তাহলে যখন এই প্রপার্টি গুলোর একটা কি থাকবে, ডেফিনিট ভ্যালুস থাকবে, তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো, একটা ডেফিনিট স্টেটে আছে। সিস্টেমটা কি আছে, একটা ডেফিনিট স্টেটে আছে, মানে অবস্থা। সিস্টেমের অবস্থা আমরা কি বলবো, সিস্টেমের অবস্থা বলবো হচ্ছে যে সিস্টেমটার, আমি যদি বলি যে বলো যে সিস্টেমটা কত টেম্পারেচারে আছে, তুমি বলবে যে স্যার 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে। কত প্রেসার আছে, 1 বার প্রেসারে আছে। সিস্টেমের ভলিউম কত, স্যার এত ভলিউম। সিস্টেমের ডেনসিটি কত, এত ডেনসিটি, এই যে ওয়াটারটার, ঠিক আছে। তাহলে এই যে ওয়াটারটা এরকম একটা কি স্টেটে আছে, তার এই প্রপার্টি গুলো একটা ডেফিনিট ভ্যালু আছে, সেই তাহলে আমরা কি বলবো, ওয়াটারটার কি আছে, একটা ডেফিনিট স্টেট আছে, একটা অবস্থা আছে। স্টেট মানে হচ্ছে একটা অবস্থা, সে যে অবস্থায় আছে সেটাকে আমরা বলবো তার স্টেট, ঠিক আছে। তাহলে এইবার দেখো পরেরটা কি বলছে, এনি অপারেশন ইন হুইচ মোর অর মোর সিস্টেম ইজ চেঞ্জ ইজ কল্ড চেঞ্জ অফ স্টেট, ঠিক আছে। এইবার আমি কি করলাম, হিট দেওয়া শুরু করলাম, হিট দেওয়ার সাথে সাথে কি প্রেসার বাড়লো, টেম্পারেচারও বাড়লো, ডেনসিটি বাড়লো বা কমলো, যেটা হলো হলো, কিছু একটা হবে, ভলিউমও বাড়বে বা কমবে, কিছু একটা হবে। এই যে চেঞ্জ হচ্ছে, স্টেটের যে চেঞ্জ হচ্ছে, দেখো একটা স্টেট থেকে, ধরো স্টেট 1 এটা ছিল, স্টেট 2 তে গিয়ে ওর টেম্পারেচার হয়ে গেল 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরলাম প্রেসারও বাড়লো, ঠিক আছে, প্রেসার বাড়লো, টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, ডেনসিটি বাড়লো, এরকম হলো, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর স্টেট থেকে যে 2 নম্বর স্টেটে যে গেল, এই যে এটাকে আমরা কি বলবো, চেঞ্জ অফ স্টেট। এর স্টেটের কি হলো, চেঞ্জ হলো। দ্য সাকসেশন অফ স্টেটস পাসড থ্রু ডিউরিং এ চেঞ্জ অফ স্টেট ইজ কল্ড দ্য পাথ অফ দ্য চেঞ্জ অফ স্টেট। এইবার এই যে স্টেট যে চেঞ্জ হচ্ছে, এটা তো কোনো একটা পাথের সাকসেশন। দেখো কি বলছে, দ্য সাকসেশন অফ স্টেটস পাস্ট থ্রু ডিউরিং এ চেঞ্জ, সাকসেশন অফ স্টেট। দেখো স্টেট 1 থেকে 2-এ যে গেছে, এই যে ছোট 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 ছোট, প্রথমে এটা হয়েছে তারপরে অল্প গরম হয়েছে, আবার হয়েছে, এরকম ছোট 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 কি পাঁচ হয়ে গেছে, একটা একটা পয়েন্ট পয়েন্ট হয়ে গেছে। প্রথমে 21 ডিগ্রি সি থেকে কত এসছে, একুশ, একুশ 21.01, 21.02, 21.03, এইভাবে করতে 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 22-এ পৌঁছেছে, ঠিক আছে। তাহলে এই যে সাকসেশন অফ, কি বলবো, সাকসেশন অফ স্টেট গুলো, মানে প্রত্যেকটা পরবর্তী স্টেটের এই যে থ্রু উইচ চেঞ্জ অফ স্টেটের চেঞ্জ অফ স্টেট যখন হয়েছে, তখন কি চেঞ্জ হতে 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 গেছে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে পাথ। এটাকে আমরা যদি একসাথে জুড়ে দিই, সেটাকে আমরা বলবো কি,
পাথ, সেটাকে আমরা বলবো কি পাথ। ঠিক আছে, when the path is completely specified the change of state is called a process। যখন আমরা পাথকে কমপ্লিটলি স্পেসিফাই করে দেবো যে হ্যাঁ এই পাথেই প্রসেসটা হয়েছে, প্রসেসটা কোন পাথে হয়েছে, এই পাথেই প্রসেসটা হয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে একটা প্রসেস। সেটাকে আমরা বলবো হচ্ছে একটা প্রসেস। যখন আমরা পাথকে কি করব, স্পেসিফাই করে দেব, যখন আমরা পাথটাকে কি করব, স্পেসিফাই করে দেব, তাহলে সেই চেঞ্জ অফ স্টেটটাকে আমরা কি বলবো, প্রসেস। সেই চেঞ্জ অফ স্টেটটাকে আমরা কি বলবো, প্রসেস। দেখো এবার আমি এখন এইখানে আছি, ঠিক আছে, এবার ধরো আমি বাড়ি যাব, এবার আমি বাড়ি যাবো, আমার বাড়ি এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার। এবার আমি যে বাড়ি যাব আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আমি পা ফেলছি, পা ফেলে ফেলে প্রথমে আমাকে বাসে উঠতে হবে, তারপরে বাস আমাকে নিয়ে যাবে। তাহলে এই যে আমি প্রত্যেকটা মুহূর্তে কি করছি, আমার স্টেট চেঞ্জ করছি। ধরো এখন একটা স্টেটে আছি, যখন এর বাইরে বেরোবো, ইনস্টিটিউটের বাইরে বেরোবো তখন একটা স্টেটে থাকবো, বাসে যখন চড়বো তখন একটা স্টেটে থাকবো, বাসে চড়ার পর যখন বসবো তখন একটা স্টেটে থাকবো। এই যে প্রত্যেক মুহূর্তে আমার যে স্টেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই যে স্টেট চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে, দেখো এই স্টেট চেঞ্জ গুলোকে যখন আমি একসাথে জুড়ে দেবো তখন সেটাই হয়ে যাবে আমার পাথ। কারণ আমার বাড়ি যাওয়াতে নির্দিষ্ট একটা পাথ আছে, বাস ওই দিক দিয়েই যাবে, নিশ্চয়ই ওপর দিয়ে নিচ দিয়ে যাবে না, ওই দিক দিয়েই যাবে, ওই রাস্তা দিয়েই যাবে, তাহলে ওইটাকে আমরা বলবো পাথ। এবার পাথটা যখন, এবার দেখো চেঞ্জ অফ স্টেট, দেখো পাথকে যখন আমরা কমপ্লিটলি স্পেসিফাই করবো যে হ্যাঁ এই পাথেই আমি বাড়ি যাবো, তখন আমার মধ্যে যে স্টেটের চেঞ্জ হচ্ছে, মানে আমি কুচবিহার থেকে যে দেওয়ানার যাচ্ছি, সেটাকে আমি বলবো হচ্ছে আমার প্রসেস। যে আমি একটা কি করলাম, প্রসেস কমপ্লিট করলাম, এখান থেকে বাড়ি যাওয়াটা, এটা হচ্ছে আমার একটা প্রসেস কমপ্লিট হলো। ঠিক আছে, এক্সাম্পল দেখো, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এক্সাম্পল যেমন এটা ধরো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মানে কি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মানে হচ্ছে ধরো তুমি কোনো একটা সিস্টেম নিয়েছো, এবার সিস্টেমের উপরে তুমি কাজ করছো, কিন্তু তুমি কি করছো, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে, প্রেসার কোনো বাড়াচ্ছ না কমাচ্ছ না, প্রেসারকে কনস্ট্যান্ট রেখে তুমি কি করছো, কাজ করছো, বা তুমি ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তুমি কাজ করছো, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে একটা কি প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তোমার যে পুরো মানে চেঞ্জ, স্টেটের যে চেঞ্জ হয়েছে, স্টেটটা যে চেঞ্জ হয়েছে, ধরো এইটাই তুমি কি করলা, হিট দিলা, কিন্তু কোনো রকম ধরো ভলিউম বাড়ছে না বা ভলিউম কমছে না, তাহলে এটা কি বলবো, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ঠিক আছে, এটাকেই তখন আমরা বলবো কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। বোঝা গেল তাহলে? আচ্ছা, এইবার আমরা নেক্সট আসবো। দেখো নেক্সট কি বলছি, নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে, তাহলে আমরা বুঝে গেলাম পাথ কি, প্রসেস কি, সব বুঝে গেলাম। দেখো এই যে ইন্টেন্সিভ, ইন্ট্রিনসিক, এক্সটেন্সিভ। ইন্টেন্সিভের উদাহরণ কি, প্রেসার, টেম্পারেচার। এক্সটেন্সিভ প্রপার্টির উদাহরণ কি, ভলিউম, এনার্জি, আরো আছে। ঠিক আছে, এইবার দেখো, তাহলে এইবার যেটা আমি আসবো সেটা হচ্ছে, নেক্সট যেটা আমাদের টপিক হবে সেটা কি, আমাদের নেক্সট টপিক হবে হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমি কি বলেছি, তিনটে জিনিস, এক হচ্ছে এনার্জি, ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে এন্ট্রপি। আমরা এনার্জির কনসেপ্ট অনেকটা পড়েছি, যে এনার্জি কিভাবে ট্রান্সফার হবে, হিট আর ওয়ার্কের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হবে। আমরা আরেকটা জানি ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে কি এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, জাস্ট কি হয়, এক ফর্ম থেকে আরেক ফর্মে আমরা এনার্জি কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এইবার আমরা আসবো হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা। যেমন এখন দেখো, এখন আমি চলাফেরা করছি, আমি এখন সাম্যাবস্থায় নেই, ঠিক আছে, কিন্তু যেই আমি এরকম দাঁড়িয়ে গেলাম, মানে আমি কি থাকলাম, একদম পুরো ইকুইলিব্রিয়ামে আছি, এখন আমি ইকুইলিব্রিয়ামে আছি। ঠিক আছে, এইবার দেখো ইকুইলিব্রিয়াম আমরা কাকে বলবো, বাই স্পেসিফাইং দ্য পি, ভি, রো এন্ড ভি দ্য স্টেট অফ দ্য সিস্টেম ইজ ডিফাইন্ড। দেখো আমরা সিস্টেমকে কিভাবে ডিফাইন করতে পারি, তার প্রেসার, টেম্পারেচার, এটা হচ্ছে রো ডেনসিটি, আর ভি ফর ভলিউম, এদেরকে আমরা ডিফাইন করে, এদেরকে স্পেসিফাই করে আমরা কি করতে পারি, সিস্টেমকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, ধরো এটা একটা সিস্টেম আছে, এবার এর ধরলাম প্রেসার আছে একটা, এর ধরলাম ভলিউম আছে একটা, এর একটা কি আছে, ডেনসিটি আছে রো, আর এর একটা কি আছে, টেম্পারেচার আছে। তাহলে এই সিস্টেমটাকে আমি কি করলাম, ডিফাইন করে দিলাম, যে এইভাবে আমি ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো টু অ্যাডজাসেন্ট সিস্টেমস অর সিস্টেম এন্ড সারাউন্ডিংস লেফট ফর এ লং টাইম উইল রিচ ইকুইলিব্রিয়াম। এইবার দেখো এইখানে একটা ব্যাপার, ধরো মা তোমাকে যে গরম চাটা দিয়ে গিয়েছিল, তুমি যদি ধরো তুমি কাজ করছো ল্যাপটপে, মা তোমাকে গরম চা দিয়ে গেছে। এইবার দেখবে প্রথমে মা যখন দিল, চা দিয়ে ধোয়া বেরোচ্ছিল, প্রচন্ড গরম ছিল, তুমি একবার ধরলে, ধরে ধরো খেতে ইচ্ছে করলো না, ভাবলে যে আরেকটু পরে খাই, তো তুমি এবার ল্যাপটপের কাজে এতটা বিজি হয়ে গেছো যে তোমার কি মনে, তোমার আর মনেই নেই চাটা খেতে। এইবার দেখবে ধরো তুমি আধ ঘন্টা 45 মিনিট পর ওই চাটাতেই যখন হাত দেবে, তখন কি দেখবে, চাটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। মানে কি, চা
সিস্টেমে কি ছিল, হিট ছিল, সারাউন্ডিং কি ছিল, ঠান্ডা ছিল, ওয়েদার ওয়েদার ঠান্ডা, সারাউন্ডিং ঠান্ডা। তাহলে সিস্টেম থেকে হিট সবসময় কি হয়, হিট সবসময় কি হয়, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে কি হয়, হিট ট্রান্সফার হয়। হিট সবসময় কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়, হাই থেকে, হাই টেম্পারেচার থেকে লো এর দিকে হিট ট্রান্সফার হয়, হাই থেকে লো এর দিকে হিট ট্রান্সফার হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এইবার তুমি দেখলে যে প্রথমে যখন মা চাটা দিয়ে গেছিল সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়ামে ছিল না। সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল না বলেই কি হচ্ছে, কন্টিনিউয়াসলি বাইরে হিট ট্রান্সফার হচ্ছে, চাটা তোমার গরম লাগছে। এবার 45 মিনিট 1 ঘন্টা পর যখন তুমি চাটা হাত দিলে, দেখলে চাটা কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। মানে সারাউন্ডিং এর যে টেম্পারেচার আর চায়ের টেম্পারেচার কি সেম হয়ে গেছে, হিট ট্রান্সফার করে করে সারাউন্ডিং এর টেম্পারেচার আর চায়ের টেম্পারেচার কি হয়ে গেছে, পুরো সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইবার ওই যে সিস্টেমটা তখন কিসে আসলো, ইকুইলিব্রিয়ামে এসছে। কিন্তু মা যখন চা দিয়েছিল তখন কিন্তু সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল না, তখন কিন্তু সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল না। সিস্টেম কখন ইকুইলিব্রিয়ামে হলো, যখন তুমি ল্যাপটপ ইউজ করতে করতে চা খেতে ভুলে গেছো, 45 মিনিট ধরে সিস্টেম কন্টিনিউয়াসলি হিট ট্রান্সফার হচ্ছে, মাসও ট্রান্সফার হচ্ছে, এনার্জিও ট্রান্সফার হচ্ছে। তারপরে হওয়ার পর এক সময় কি হলো, সিস্টেম আর সারাউন্ডিং এর টেম্পারেচার সেম হয়ে গেল, আর তাদের মধ্যে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। তখন কি হয়ে গেল, সিস্টেম কি হয়ে গেল, ইকুইলিব্রিয়ামে চলে আসলো। সিস্টেম তখন কিসে চলে আসলো, ইকুইলিব্রিয়ামে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে আমরা কি বলবো, এ সিস্টেম ইজ সেইড টু বি ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। যে একটা সিস্টেমকে আমি কখন বলবো যে সেই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, যে সেই সিস্টেমটা কিসে আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, সেটা আমি কখন বলবো। দেখো, একটা সিস্টেমকে আমি কখন বলবো যে সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, দেখো, if no further changes occur within it when it is isolated from the surroundings in such a way that no heat and work can cross the boundary, the properties must be uniform throughout the system when it is in equilibrium. Only under conditions of equilibrium can a single values of pressure or temperature be described ascribed to the system and thus be used to determine the state. তাহলে একটা সিস্টেমকে কখন আমি বলবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, যখন ধরো আমি ধরলাম আইসোলেটেড সিস্টেম, পারফেক্টলি ইনসুলেটেড থার্মোফ্লাস্ক। ঠিক আছে, দেখো, ক্যান অকার উইদিন ইট হোয়েন ইট ইজ আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিং। যখন কোনো একটা সিস্টেম সারাউন্ডিং থেকে পুরোপুরি আইসোলেটেড থাকবে, সারাউন্ডিং এর সাথে কোনো রকম হিট মাস কিচ্ছু ট্রান্সফার করবে না, কোনো এনার্জিও ট্রান্সফার করবে না, মাসও ট্রান্সফার করবে না, বা ওদের মধ্যে এনার্জি বা মাস ট্রান্সফার একদম জিরো হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। সিস্টেমটা কি আছে, দ্য প্রপার্টিজ মাস্ট বি ইউনিফর্ম থ্রুআউট দ্য সিস্টেম হোয়েন ইট ইজ ইকুইলিব্রিয়াম। তাহলে সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, সিস্টেমের প্রপার্টি গুলো কি থাকবে, সিস্টেমের যে প্রপার্টি, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, ভলিউম, সব কি থাকবে, ইউনিফর্ম থ্রু আউট দ্য সিস্টেম। পুরো সিস্টেমের প্রপার্টি কি থাকবে, ইউনিফর্ম থাকবে। এরকম না যে এইখানে একটা প্রেসার, ওইখানে প্রেসারের আলাদা মান, এইখানে টেম্পারেচার, ওইখানে টেম্পারেচার আলাদা মান, এরকম থাকবে না। পুরো সিস্টেমে কি থাকবে, পুরো সিস্টেমে কি থাকবে, প্রপার্টি গুলো কি থাকবে, সেম থাকবে। তাহলে সেই সিস্টেমটাকে আমরা কি বলবো, যে সিস্টেমটা কিসে আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে এইবার দেখো আবার নিচে আমি কি বলছি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ফর এ সিস্টেম টু বি ইন ইকুইলিব্রিয়াম, সিস্টেম মাস্ট বি ইন, একটা সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কিসে কিসে থাকতে হবে, মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। একটা সিস্টেম, একটা সিস্টেম সে যদি মেকানিক্যাল, থার্মাল এন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনসিভ করতে পারে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে একসাথে, তাহলে আমরা বলবো সেই সিস্টেমটা কি ইকুইলিব্রিয়ামে আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এটা যদি আমি বলি যে ফর এ সিস্টেম টু বি ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ইট মাস্ট বি ইন কেমিক্যাল, মেকানিক্যাল এন্ড থার্মাল ইকুইলিব্রিয়াম, একে এই তিনটে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, তাহলে আমরা বলবো এই সিস্টেমটা কিসে আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এইবার দেখো, এইবার যদি আমি বলি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো, দেখো, এবার যদি আমি বলি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো, দেখো, দেখো, তাহলে আমাকে একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কিসে কিসে থাকতে হবে, থার্মোডাইনামিক ধরো ইকুইলিব্রিয়ামে আছে,
তাহলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কিসে কিসে থাকতে হবে? তিনটে আলাদা আলাদা থাকতে হবে। এক হচ্ছে কি, এক হচ্ছে তোমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আরেক হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, আরেক হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখো একটা সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? যখন সেই সিস্টেমটার উপরে যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মেকানিক্যাল যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, প্রত্যেকটা ফোর্সের সমষ্টি কি হবে? জিরো হবে। মানে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। মানে সামেশন অফ ফোর্স মানে সিস্টেমের উপর যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাদের সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। সেটা হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? সেটা কিসে আছে? মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন তার মধ্যে কোনো থার্মোডাইনামিক হবে না, যখন সে কি হবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে আমরা কি বলছি? হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার কি হবে? জিরো হবে। হিট তার মধ্যে থেকে কোনো সিস্টেমের মধ্যে থেকে বাইরে কোনো হিট যাবে না, বা বাইরে থেকে কোনো হিট সিস্টেমের মধ্যে আসবে না। তখন সেটাকে আমরা কি বলবো? সিস্টেম কিসে থাকবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে সিস্টেমের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না। কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন কি হবে? হবে না। কেমিক্যাল রিয়াকশন হবে না। তাহলে আমরা বলতে পারবো সিস্টেমটা কিসে আছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে বোঝা গেল মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ এনার্জি, ইকুইলিব্রিয়াম অফ এনার্জি মানে এনার্জির কোনো কি হবে না? ট্রান্সফার হবে না, ইকুইলিব্রিয়াম অফ এনার্জি। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নো কেমিক্যাল রিয়াকশন হ্যাপেন্ড উইদিন দা সিস্টেম। এই তিনটে যদি একসাথে হয়, এই তিনটে যদি একসাথে আমরা পেতে পারি, তাহলে আমরা বলবো যে সিস্টেমটা কিসে আছে? আমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। সিস্টেমটা আমার কিসে আছে? থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, এইবার দেখো তাহলে এইবার আমরা নেক্সট, তাহলে এটা আমরা বুঝে গেলাম যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে সবকিছু। আচ্ছা, আচ্ছা এইবার আমরা পড়বো হচ্ছে প্রসেস, যে রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, আমরা এবার এগুলো পড়বো। ঠিক আছে, প্রসেস করতে হবে আমাকে। আমরা তো বুঝলাম প্রসেস কি জিনিস, এবার সেটা রিভার্সিবল ইরিভার্সিবল এটা আমরা পড়বো। ঠিক আছে, দেখো আচ্ছা রিভার্সিবল প্রসেস কাকে বলে? if the system is imagined to pass through a continuous series of equilibrium states during the process, the intermediate states could be located on the diagram and a line representing the path of the process could be drawn through all the points. দেখো ধরলাম আমি এক থেকে দুইয়ে একটা প্রসেস হয়েছে, এক থেকে দুইয়ে একটা প্রসেস হয়েছে, এক থেকে দুইয়ে, আবার তাকে আমি কি করলাম? রিভার্স করতে পারি। যেমন ধরো আমি বলছি, ধরো এটা আমার কি আছে? ওয়াটার আছে। আচ্ছা ওয়াটারটাকে আমি হিট করলাম, কি হলো? ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে গেল। আবার আমি ওপরে এমন কিছু রাখলাম যে এই ভেপারটা আবার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা কি প্রসেস হবে? রিভার্সিবল প্রসেস। এটা একটা কি প্রসেস হবে? রিভার্সিবল প্রসেস। এটা একটা কি প্রসেস হবে? রিভার্সিবল প্রসেস। দেখো আমরা রিয়েল যত প্রসেস দেখি সব কি ইরিভার্সিবল প্রসেস, কোনোটাই কিন্তু রিভার্সিবল না। আমরা রিয়েল যত প্রসেস দেখি সব কি প্রসেস? ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, ন্যাচারের কিছু কিছু প্রসেস আছে যেগুলো শুধু রিভার্সিবল প্রসেস। ওকে, তাহলে রিভার্সিবল প্রসেস কি? রিভার্সিবল প্রসেস আর কোয়াসি স্ট্যাটিক। আচ্ছা কোয়াসি স্ট্যাটিক মানে কি? কোয়াসি স্ট্যাটিক মানে হচ্ছে, দেখো কোয়াসি মানে হচ্ছে অলমোস্ট, অলমোস্ট স্ট্যাটিক মানে খুব ধীরে ধীরে হচ্ছে। কোয়াসি মানে হচ্ছে অলমোস্ট স্ট্যাটিক। ধরো এটা ধরো একটা কি আছে? ওয়াটার আছে। ওয়াটারের উপরে তুমি কি করলে? একটা কাঠের পাটাতন চাপিয়ে দিলে। ঠিক আছে, এইবার চাপানোর পর তুমি চাপিয়ে দিলে। এইবার এটা তুমি ছোট ছোট পাথর এর উপরে দিয়ে থাকলে কন্টিনিউয়াস, অল্প অল্প করে ছোট ছোট পাথর দিতে থাকলে। আচ্ছা দিতে 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 একটা পাথরের ইয়ে হবে, স্তূপ হয়ে যাবে। অল্প অল্প করে দিচ্ছে ছোট ছোট পাথর, একদম গুড়ি গুড়ি যেগুলো পাথর। তাহলে আস্তে আস্তে কি থাকবে? পাথরের ওজন যত পাথর বাড়তে থাকবে তত কি হবে? জল নিচে নামতে থাকবে। জল কি করতে থাকবে? পাটাতনটা নিচে নামতে থাকবে, জলও কি করতে থাকবে? নিচে নামতে থাকবে। তাহলে
এই যে প্রসেসটা হচ্ছে এটাকে আমরা বলবো কোয়াসি স্ট্যাটিক প্রসেস, একদম অলমোস্ট স্ট্যাটিক। দেখবে একটা জিনিস, বর্ষাকালে আমরা পুকুরের কি একদম পুরো ভর্তি দেখি, পুকুর ভর্তি হয়ে গেছে চারিদিকে, নদী পুকুর সব ভর্তি হয়ে গেছে। কিন্তু সেটাই দেখবে যখন তুমি ফাল্গুন চৈত্র মাস, যখন তুমি একদম গরমের ঠিক আগে, গরমকালে বিশেষ করে মার্চ মার্চ এপ্রিলে, তখন দেখবে ওই পুকুরটাই পুরো শুকিয়ে গেছে। তুমি কিন্তু দেখতে পাও, তুমি দেখতে পেরেছো যে প্রতিদিন জল মানে শুকাচ্ছে, এরকম ব্যাপার না। কিন্তু দেখো শুকাতে শুকাতে মোটামুটি কত 6-7 মাস 8 মাস লেগে যায়। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এই যে পুকুরের জল কন্টিনিউয়াসলি যে ভেপারে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না, কিন্তু আমরা দেখি একসময় পুকুর পুরো শুকিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো কি কোয়াসি স্ট্যাটিক প্রসেস, মানে অলমোস্ট স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস মিন্স অলমোস্ট স্ট্যাটিক প্রসেস। ঠিক আছে, অলমোস্ট স্ট্যাটিক প্রসেস। ওকে, দেখো তাহলে রিভার্সেবল প্রসেস বোঝা গেল। রিভার্সেবল প্রসেস মানে কি, ধরো আমি 1 থেকে 2 এ একটা প্রসেস করলাম, আবার যদি আমি 2 থেকে 1 এ যেতে পারি, 2 থেকে 1 এ আবার প্রসেসটাকে নিয়ে যেতে পারি সেম পাথ ফলো করে, এইটাকে আমি বলবো হচ্ছে কি রিভার্সেবল প্রসেস। এইটাকে আমি বলবো কি রিভার্সেবল প্রসেস। আর এইটা হচ্ছে কি পাথ। রিভার্সেবল প্রসেসে পাথ কি হবে, পাথ শুড বি সেম। রিভার্সেবল প্রসেসে পাথ কি হবে, পাথ শুড বি সেম। ঠিক আছে, রিভার্সেবল প্রসেস। আচ্ছা, এবার দেখো, এইবার এইখানে কি হবে, এইখানে দেখো 1 থেকে 2 এ রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুমি যখন 1 থেকে 2 এ নিয়ে যাবে, তাতে প্রপার্টির যে চেঞ্জ হবে, আবার 2 থেকে যখন 1 এ নিয়ে যাবে প্রপার্টির চেঞ্জ কি হবে, সেম হবে। মানে প্রপার্টি গুলো চেঞ্জ যতই হোক না কেন সেম ভাবে চেঞ্জ হবে, সেম। ঠিক আছে, প্রপার্টিজ ডু নট, দেখো কি বলছে, সাচ লাইন রিপ্রেজেন্টিং, কোথায় গেল, আচ্ছা, line representative process could be drawn through all the paths, such a process is called reversal process. However, in all real process the system is not equilibrium in any of the intermediate state. আর সিস্টেম কি থাকবে, পুরো ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকলে তাহলেই একমাত্র কি রিভার্সেবল প্রসেস হবে, যেটা বাস্তবে সম্ভব না। এই দেখো এখানে বলেছে ইন রিয়েল প্রসেসেস দ্য সিস্টেম ইজ নট ইকুইলিব্রিয়াম ইন এনি অফ দ্য ইন্টারমিডিয়েট স্টেট। এর মধ্যে যত ইন্টারমিডিয়েট স্টেট আছে, ধরলাম এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট, এগুলোই তো জুড়ে কি হয়, পাথ তৈরি হয়। যত ইন্টারমিডিয়েট স্টেট আছে সেই স্টেট গুলো কি হবে, সেই স্টেট গুলো 1 থেকে 2 এ যাওয়ার সময় যে স্টেট হবে চেঞ্জ হবে, 2 থেকে 1 এ যাওয়ার সময় চেঞ্জ কি হবে, সেম হবে, যাতে কি হয় প্রপার্টি কি থাকে, সেম থাকে। তাহলে এটাকে আমি বলে হচ্ছে কি রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস সাধারণত কি আমাদের দেখা যায় না। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট যদি আমি বলি নেক্সট কি ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস কাকে বলবো, দেখো ইরিভার্সেবল প্রসেস হচ্ছে properties do not have single unique values throughout the system, these are called irreversible process. irreversible মানে হচ্ছে যাবে, irreversible মানে হচ্ছে 1 থেকে 2 এ যাবে, আবার 2 থেকে 1 এ আসবে, কিন্তু কি হবে প্রপার্টি কি হবে না, প্রপার্টি কি হবে না, প্রপার্টির ইউনিক ভ্যালু থাকবে না। থ্রু আউট দ্য সিস্টেমে প্রপার্টি কি হবে না, সেম হবে না। রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে থ্রু আউট দ্য সিস্টেমে কি থাকবে, প্রপার্টি সেম হবে, কিন্তু ইরিভার্সেবল প্রসেসে থ্রু আউট দ্য সিস্টেম প্রপার্টি কি হবে না, সেম হবে না। এটাকে আমরা বলবো হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রসেস, ইরিভার্সেবল প্রসেস। দেখো নেক্সট তাহলে আমাদের কি টপিক, নেক্সট আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই তিনটা ইকুইলিব্রিয়াম যখন এক্সিস্ট করবে কোনো একটা সিস্টেমে, তার মানে সিস্টেমটা কিসে থাকবে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে আমি নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে আমাদের কি আছে থার্মাল ইকুইলিব্রিয়াম। দেখো তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, দেখো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি ব্যালেন্স, আমি বলছি ফোর্স ব্যালেন্স। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি ফোর্স ব্যালেন্স। ঠিক আছে, মানে কি থাকবে, ফোর্স ব্যালেন্স হয়ে থাকবে, মানে ফোর্সের যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ফর এ সিস্টেম টু বি ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম সামেশন অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি শুড বি 0, মানে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0 ইফ অ্যাক্সেলারেশন ইজ 0। ঠিক আছে, তার মানে কি অ্যাক্সেলারেশন কি হতে হবে, 0 হতে হবে। ফোর্সের কি হবে, দেখো ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস তো কখনো 0 হতে পারে না, মাস নেভার বি 0, তাহলে অ্যাক্সেলারেশন কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমাদের ফোর্স কি চলে আসবে, 0 চলে আসবে। ফোর্স কি চলে আসবে তাহলে, 0। ঠিক আছে, তাহলে এইবার দেখো এইখানে আমাদের একটা হচ্ছে, দেখো
একটা হচ্ছে কোয়াসি ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে নন কোয়াসি ইকুইলিব্রিয়াম। কোয়াসি মানে আমরা কি জানি? কোয়াসি মানে হচ্ছে অলমোস্ট, মানে প্রায় ইকুইলিব্রিয়াম। কোয়াসি ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে প্রায় ইকুইলিব্রিয়াম, আর নন কোয়াসি ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের নয়। তাহলে দেখো এইবার এইটা দেখো, এইটা হচ্ছে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে তোমাদের সিলিন্ডার, আর এটা হচ্ছে পিস্টন, এইখানে থাকে গ্যাস। এবার পিস্টন গিয়ে কি করে? গ্যাসকে কম্প্রেস করে, ঠিক আছে? গ্যাস কম্প্রেস করলো, গ্যাস কম্প্রেসড হয়ে গেল, কম্প্রেসড হওয়ার পর এখানে এনার্জি তৈরি হয়, এনার্জি তৈরি হয়, গ্যাস কি হয়? সেই এনার্জিটা পিস্টনকে দেয়, পিস্টন ইয়ে করে, এইভাবে করে কি করে আমাদের আইসি ইঞ্জিন কাজ করে, ঠিক আছে? তাহলে এবার স্লো কম্প্রেশন, এবার যদি আমি কম্প্রেস করছি খুব ধীরে 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 কম্প্রেস করছি, খুব ধীরে 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 ধীরে, তাহলে এই কম্প্রেশনটাকে আমি কি বলবো? স্লো কম্প্রেশন। তাহলে স্লো কম্প্রেশন তার মানে হচ্ছে কোয়াসি ইকুইলিব্রিয়াম। আর যদি ভেরি ফাস্ট কম্প্রেস করি, ভেরি ফাস্ট, ধরো আমি স্লো স্লো কম্প্রেস করছি, স্লো স্লো, খুব স্লো স্লো, তাহলে এটা কি হবে? কোয়াসি ইকুইলিব্রিয়াম। এর ফলে যে সিস্টেমে যে ইকুইলিব্রিয়াম দেখতে পারবো সেটা কি হবে? কোয়াসি ইকুইলিব্রিয়াম। আর যদি ভেরি ফাস্ট করি, ভেরি ফাস্ট, খুব ফাস্ট, তাহলে এইটাকে কি বলবো আমরা? নন কোয়াসি, যার জন্য কি হয়? এটা ভেরি ফাস্ট কম্প্রেশন, ঠিক আছে? দেখো কোয়াসি ইকুইলিব্রিয়াম কি? ইফ দ্য প্রসেস ইজ স্লো এনাফ, if the process is slow enough, the system is considered approximately, the system is considered approximately কি? quasi equilibrium at each time, ঠিক আছে? quasi equilibrium at each time, quasi equilibrium at each time। তাহলে সিস্টেমকে কি হইতে হবে? স্লো হইতে হবে, যথেষ্ট স্লো হইতে হবে। যথেষ্ট স্লো যদি হয় তাহলে একমাত্র আমরা কি বলতে পারবো? যে সিস্টেমটা কিসে আছে? সিস্টেমটা আছে হচ্ছে তোমার কোয়াসি ইকুইলিব্রিয়াম স্টেটে, ঠিক আছে? যেমন ধরো এই দেখো, এইবার এইখানে গ্যাস আছে, ভিতরে গ্যাস আছে, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, আর এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, ঠিক আছে? আমি কি করলাম? অনেক ওয়েট চাপিয়ে দিয়েছি এর উপরে, এটা হচ্ছে জি, অনেক ওয়েট চাপিয়ে দিয়েছি। এবার কি করলাম? আস্তে আস্তে করে আমি রিমুভ, একটা একটা করে ওয়েট কি করছি? রিমুভ করছি, একটা একটা করে এখান থেকে কি করছি? ওয়েট আমি রিমুভ করছি একটা একটা করে, ওয়ান বাই ওয়ান। অনেকগুলো ওয়েট চাপিয়েছি, ওয়ান বাই ওয়ান ওয়েট রিমুভ করছি, ঠিক আছে? তাহলে যখনই একটা রিমুভ করব, গ্যাস অল্প উপরে উঠবে, আবার আরেকটা করব, গ্যাস আবার উপরে উঠবে, আবার আরেকটা করব, গ্যাস আবার উপরে উঠবে, হবে তো? তাহলে এরকম করতে করতে কি গ্যাস উপরে উঠে যাবে, পিস্টনও উপরে উঠবে, গ্যাসও উপরে উঠবে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কোয়াসি স্ট্যাটিক। ধীরে ধীরে আমি করছি। আর এটাকে যদি একবারে যদি ওয়েট রিমুভ করে দিই তখন এটা কি হবে? নন কোয়াসিস্ট্যাটিক প্রসেস। একবারে যদি সবগুলো ওয়েট রিমুভ করে দিই কি প্রসেস হবে? নন কোয়াসিস্ট্যাটিক প্রসেস হবে, ঠিক আছে? তাহলে কি হবে? নন কোয়াসিস্ট্যাটিক প্রসেস হবে, ওকে? দেখো এই যে একই জিনিস বলেছে, দেখো if for example remove weights one by one each time the system reaches equilibrium instantaneously, মানে যখনই আমি একটা রিমুভ করব ওয়ান বাই ওয়ান তখনই কি হবে? সিস্টেম ইকুইলিব্রিয়ামে চলে যাবে। দিস প্রসেস ইজ কল্ড কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস। ইনস্ট্যান্টেনিয়াসলি মানে তৎক্ষণাৎ ইকুইলিব্রিয়ামে চলে যাবে। যখনই আমি একটা একটা করে রিমুভ করব তৎক্ষণাৎ কি হবে? ইকুইলিব্রিয়ামে চলে যাবে। তাহলে এর ফলে এইটাকে আমরা কি বলবো? কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস। আর এই দেখো, ইফ ইউ রিমুভ ওয়েটস অল অ্যাট ওয়ান্স প্রসেস ইজ ডিফিকাল্ট টু ডেসক্রাইব, দেন ইট ইজ নন ইকুইলিব্রিয়াম প্রসেস। যদি আমি একবারে রিমুভ করি প্রসেসটাকে আমি ডেসক্রাইব করতে পারবো না যে এটা কি প্রসেস হচ্ছে, তখন এটাকে আমি কি বলবো? নন কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস, ঠিক আছে? এইবার দেখো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। নেক্সট আমরা কি বলবো? থার্মাল ইকুইলিব্রিয়াম। নেক্সট হচ্ছে কি? থার্মাল। তাহলে আমরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম পড়লাম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে? সামেশন অফ এফ। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হবে যে সামেশন অফ এফ কি হতে হবে? জিরো হতে হবে। সামেশন অফ এফ কি হতে হবে? জিরো হতে হবে। ফর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ফোর্স কি হতে হবে? ফোর্স ব্যালেন্সে থাকতে হবে, বা সামেশন অফ ফোর্সেস কি হতে হবে? জিরো হতে হবে, ঠিক আছে? রেজাল্টেন্ট কি হতে হবে? জিরো হতে হবে। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা নেক্সট আসবো হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এইবার আমরা নেক্সট কি আসবো? থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবো। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? দেখো, থার্মাল ইকুইলিব্রিয়াম কি বলছি? দ্য প্রপার্টি হুইচ ডিস্টিংগুইশেস থার্মোডাইনামিক্স ফ্রম আদার সায়েন্সেস ইজ টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচার is associated with the ability to distinguish between hot from cold when two bodies at different temperatures are brought into contact. After some time they attain a common temperature and are said to be in thermal equilibrium. তাহলে দেখো, থার্মোডাইনামিক্সে, থার্মোডাইনামিক্সে এনার্জি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই,
তার থেকেও সবচেয়ে আগে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি টেম্পারেচার। তার থেকেও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি টেম্পারেচার। ঠিক আছে, এইবার দেখো আমি একটা হট বডি, ধরো এটা একটা হট বডি আর এটা একটা কোল্ড বডি, আমি দুটোকে কি করলাম টাচে আনলাম, দুটোকে আমি কি করলাম টাচে আনলাম। যখন আমি দুটোকে টাচে আনবো তখন কি হবে, হট বডি থেকে কোল্ড বডির দিকে কি হবে টেম্পারেচার, হট বডির থেকে কোল্ড বডির দিকে কি হবে হিট ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার হচ্ছে ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার, ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার কি হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে। হট বডি থেকে কোল্ড বডির দিকে হিট ট্রান্সফার হচ্ছে কন্টিনিউয়াস। কতক্ষণ ট্রান্সফার হবে, যতক্ষণ না দুইজনের মধ্যে টেম্পারেচার কি হবে সেম হবে, যতক্ষণ না দুইজনের টেম্পারেচার কি হবে সেম হবে। যখনই দুজনের টেম্পারেচার সেম হয়ে যাবে তখনই আমরা কি বলবো সিস্টেমটা কিসে আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ টেম্পারেচার, ইকুইলিব্রিয়াম অফ টেম্পারেচার। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে আমরা কি বুঝতে পারবো, ইকুইলিব্রিয়াম অফ টেম্পারেচার, এটাকে আমরা বলবো হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, যাকে আমরা কি বলবো ইকুইলিব্রিয়াম অফ টেম্পারেচার। ঠিক আছে, দেখো তাহলে এবার টু সিস্টেম আর said to have equal temperatures if there is no change in any their observed characteristic when they are brought into contact with one another। ঠিক আছে, তাহলে স্টেট ওয়ান স্টেট টু, দেখো স্টেট ওয়ানে আছে কপার এন্ড স্টিল, যার কপারের টেম্পারেচার হচ্ছে T1 আর স্টিলের টেম্পারেচার হচ্ছে T2। ঠিক আছে, তাহলে আমি আবার প্রসেস, আমি একটা প্রসেস করলাম, একে আমি কোনো একটা প্রসেস করছি, গলিয়েছি বা কিছু একটা করেছি, তার ফলে কি হয়েছে কপারের টেম্পারেচার হয়ে গেছে T3 আর স্টিলের টেম্পারেচার হয়ে গেছে T4। এটা হচ্ছে স্টেট ওয়ান, এটা হচ্ছে স্টেট টু। এইবার দেখো এই কপার বডি এর টেম্পারেচার T1 ইজ ব্রট ইনটু কন্টাক্ট উইথ দ্য স্টিল বডি। T1 টেম্পারেচার একটা কপার বডি আছে, তাকে আমি স্টিলের স্টিলের কত আছে T2 টেম্পারেচারে, এই দুটোই কি করলাম কন্ট্যাক্টে আনলাম। কন্ট্যাক্টে আনার পর সাজ দ্যাট T1 গ্রেটার দ্যান T2, এখানে কি আছে T1 গ্রেটার দ্যান T2, মানে কপারের টেম্পারেচার বেশি স্টিলের টেম্পারেচার কম। ঠিক আছে, তাহলে এইবার এরা কতক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে হিট ট্রান্সফার করবে, যতক্ষণ পর্যন্ত না দুজনের টেম্পারেচার কি আছে সেম হয়ে যাচ্ছে। দেখো দুজনের টেম্পারেচার এবার রেখে দাও, দেখবে কিছুক্ষণ পরে একটা কিছুক্ষণ পরে প্রসেস হয়ে কি হবে দুজনের টেম্পারেচার কি হয়ে যাবে সেম হয়ে যাবে, দুজনের টেম্পারেচার কি হয়ে যাবে সেম হয়ে যাবে। তার মানে এরা এখন কিসে আছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। বোথ দ্য বডিজ দেন ক্যান বি সেড টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে দুটো বডি তখন কিসে থাকবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, দুটো বডি তখন কিসে থাকবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, এইটাকেই তাহলে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে কি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। দেখো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা কাকে বলবো, দেখো তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এই যে এই কনসেপ্ট জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স 1931 কে দিয়েছিল ফাউলার, ফাউলার দিয়েছিল জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স 1931 কে দিয়েছিল ফাউলার। কি বলছে দুটো বডি আছে, ধরো এ আর বি দুটো বডি আছে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে বডি এ আর এটা হচ্ছে বডি বি, এ আর বি দুটো বডি আছে। ঠিক আছে, তাহলে আবার একটা কে বডি আছে সি বডি আছে, যে কি এ এর সাথেও কানেক্টেড আছে আবার বি এর সাথেও কানেক্টেড আছে। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ দেখো তাহলে দুটো বডি আছে এ আর বি যাদের টেম্পারেচার কি আলাদা, এর টেম্পারেচার হচ্ছে টি এ, এর টেম্পারেচার টি বি আর এর টেম্পারেচার হচ্ছে টি সি। ঠিক আছে, তাহলে এইবার এ সি এর সাথে কানেক্টেড আছে আবার বি ও আলাদা করে সি এর সাথে কানেক্টেড আছে। তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যখন এরা কানেক্টেড থাকবে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো কি টি এ ইজ ইকুয়াল টু টি সি, মানে এর টেম্পারেচার আর সি এর টেম্পারেচার কি এরা এদের মধ্যে হিট ট্রান্সফার করার ফলে এদের দুজনের টেম্পারেচার সেম হয়ে যাবে, টি এ ইজ ইকুয়াল টু টি সি। আবার বি আর সি এর ওটা তো টেম্পারেচার কি হবে সেম হবে, তো টি বি ইজ ইকুয়াল টু টি সি। কিছুক্ষণ পরে এদেরও টেম্পারেচার আমরা কি দেখতে পারবো সেম দেখতে পারবো, দুজনের মধ্যে হিট ট্রান্সফার করার ফলে দুজনের টেম্পারেচার কি হয়ে যাবে সেম হয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি বলতে পারি, তাহলে এ আর বি দুজনের টেম্পারেচারও কি হবে সেম হবে, টি এ ইজ ইকুয়াল টু টি বি। এ আর বি দুজনের টেম্পারেচার কি হবে
সেম হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ইন আদার ওয়ার্ড জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স স্টেটস দ্যাট, দেখো, TA ইজ ইকুয়াল টু যদি TC হয় এন্ড TB ইজ ইকুয়াল টু TC, দেন TA ইজ ইকুয়াল টু TB। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কি করতে পারি, দেখো, আমরা যখন জ্বর মাপি, আমাদের যখন জ্বর হয় তখন আমরা যে জ্বরটা যে মাপি সেটা আমরা কিসের মাধ্যমে, সেটা কিন্তু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কিসের কনসেপ্ট পেতে পারি, সেটা হচ্ছে টেম্পারেচার। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কিসের কনসেপ্ট পাই, টেম্পারেচারের কনসেপ্ট। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কিসের কনসেপ্ট পাই, টেম্পারেচারের কনসেপ্ট পাই। ওকে, আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে কিসের কনসেপ্ট পাই, টেম্পারেচারের কনসেপ্ট। এগুলো তো দেখো টেম্পারেচার স্কেল, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল, কটা স্কেল থেকে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রানকাইন। দেখো, কেলভিন স্কেল ইজ ইকুয়াল টু সি প্লাস 273.5, তাই কেলভিন স্কেল ইজ ইকুয়াল টু কি সেন্টিগ্রেড স্কেল, তার সাথে 273 যোগ করলে আমরা কি পাই, কেলভিন স্কেল পাই। আর আর রানকাইন কিভাবে পাই, ফারেনহাইটের সাথে 459.67। আর ফারেনহাইট কিভাবে পাই, ওই যে F ইজ ইকুয়াল টু 32 প্লাস 9/5 সি, বা C/5 is equal to F minus 32/9, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি বার করতে পারবো, যদি সেন্টিগ্রেড থাকে ফারেনহাইট বার করতে হবে, ফারেনহাইট থাকলে সেন্টিগ্রেড বার করতে পারবো, ঠিক আছে। এই যে ফর্মুলা, এটা F is equal to 32 plus 9/5 C, আর এই যে এটা হচ্ছে রানকাইনের, রানকাইন টু ফারেনহাইট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স পেলাম। এবার আমরা একটা জিনিস দেখবো যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কিভাবে টেম্পারেচার মাপতে পারি, ঠিক আছে। দেখো, দেখো, তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তাই তো। আচ্ছা, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলবো তাহলে, দেখো, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমি কি বলছি, ধরো একটা বডি আছে এ বডি, এইবার আমি ধরলাম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি দেখায়, টেম্পারেচারকে দেখাচ্ছে, টেম্পারেচারের কনসেপ্ট দিচ্ছে কে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায়, যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি মেজার করতে সাহায্য করে, টেম্পারেচার মেজার করতে সাহায্য করে। কিভাবে, দেখো, ধরলাম, দেখো, এইটা হচ্ছে আমার থার্মোমিটার, আমরা জ্বর হলে কি করি, থার্মোমিটার দিয়ে মাপি। এটা হচ্ছে আমার কি থার্মোমিটার, যেখানে কি করা আছে, রিডিং দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার থার্মোমিটার। এবার আমি কি করলাম, থার্মোমিটার রিডিং দেওয়া আছে। এইবার দেখো, আমাদের যখন জ্বর হয় আমরা কি করি, হয় থার্মোমিটার মুখে দিই, ঠিক আছে, আমরা কি করি, থার্মোমিটার মুখে দিই রিডিং নেওয়ার জন্য। এইবার আমার বা আমরা ধরো বডিতে থার্মোমিটার লাগাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে থার্মোমিটারটা আমি ধরলাম কি আমার বডি বি, ঠিক আছে। এইবার থার্মোমিটারের ভিতর যে পারদ, দেখো, থার্মোমিটারের ভিতরে কি আছে, পারদ আছে, পারদই তো আমাদের রিডিং শো করে, পারদটাই রিডিং শো করছে। এটা হচ্ছে মার্কারি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, তাহলে এইটা হচ্ছে আমি ধরলাম আমাদের বডি, তাহলে আমাদের যখন জ্বর হয় এটা হচ্ছে বডি সি, এটা হচ্ছে বডি, ঠিক আছে। তাহলে এইবার দেখো, আমাদের যখন জ্বর হয়, এইবার আমাদের যখন জ্বর হয় আমরা কি করি, থার্মোমিটারটাকে আমরা প্রথমে কি করি, থার্মোমিটারটাকে আমরা বডিতে লাগাই, বডিতে লাগিয়ে রাখি কিছুক্ষণ ধরে। এরকম তো না যে লাগানোর সাথে সাথে আমরা বের করে ফেললাম, তা তো না, আমরা কিছুক্ষণ ধরে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট আমরা লাগিয়ে রাখি। এইবার কি হয়, ধরো আমাদের জ্বর এসছে কিনা আমরা কিভাবে বুঝবো, এবার আমাদের একটা বডি টেম্পারেচার থাকে, যখন জ্বর হয় আমাদের বডি কি হয়, হিট আপ হয়ে যায়, মানে হিটেড হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে এইবার ধরো আমার বডির টেম্পারেচার এখন ধরলাম হচ্ছে, আমার জ্বর জ্বর এসছে, ধরো বডির টেম্পারেচার কত, 102 ডিগ্রি, ঠিক আছে। এবার এটাই আমি পারদে কিভাবে দেখবো, আমি তো এইভাবে হাত দিয়ে ছুঁয়ে তো আর দেখতে পাবো না,
আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি কি বডি গরম হচ্ছে মানে জ্বর এসেছে, কিন্তু কত ডিগ্রি ঠিক সেটা আমি দেখতে পারছি না। এবার সেটা পরিমাপ করার জন্য আমার কি থার্মোমিটার আছে, ওটা আমরা কিভাবে পরিমাপ করব, কোন প্রসেসে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ধরো আমার বডি টেম্পারেচার 102 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। এইবার আমি কি করলাম, বডিটাকে পারদের যে সারফেস, যে কাঁচ, গ্লাসটা, সারফেসটা সেটাতে টাচ করালাম। তাহলে এইটা হচ্ছে আমার কি সারফেসটা, কি আমার বডি সি, আর এটা হচ্ছে বডি বি। আর পারদ যেটা, পারদ পারদ হচ্ছে আমার কি হবে, বডি এ। পারদ কি, বডি এ। তাহলে বডি বি আমার প্রথমে কি বডি সির সাথে কানেক্টেড হলো, কানেক্টেড হওয়ার সাথে সাথে কি হলো, বডি বি আর বডি সির মধ্যে কি হচ্ছে, অনেকক্ষণ থাকার ফলে, অনেকক্ষণ কানেক্টেড থাকার ফলে একটা কি হচ্ছে, থার্মাল ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে। তার মানে আমার এখানে ধরো 102, আর এর টেম্পারেচার কত, ধরো নর্মাল রুম টেম্পারেচার আমি ধরলাম 25, সারফেসটা নর্মাল রুম টেম্পারেচার আছে, ধরো তুমি রুমের ভেতরে করছো, নর্মাল রুম টেম্পারেচার 25। তাহলে বডি বি থেকে, তাহলে বডি বি থেকে কন্টিনিউয়াসলি কি টেম্পারেচার কোথায় যাবে, বডি সি এর দিকে কতক্ষণ যাবে, এদিক থেকে এর 102 আর এর 25, কমসে কম 102 যাবে। যেতে যেতে একটা সময় আসবে যখন কি দুজনের টেম্পারেচার কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাদের মধ্যে আর কোনো কি হবে না, হিট ট্রান্সফার হবে না। তখন কি হবে, এইবার দেখো, এইবার পারদ কার সাথে কানেক্টেড আছে, বডি সি এর সাথে। পারদ কার সাথে কানেক্টেড আছে, বডি সি এর সাথে। তাহলে বডি সি যখন টেম্পারেচারটা নিয়ে এলো, এর যখন 102 জ্বর, এবার টেম্পারেচার নিয়ে নিচ্ছে কে, বডি সি। নেওয়ার সাথে সাথে এ আবার কার সাথে কানেক্টেড আছে, মার্কারির সাথে। এবার মার্কারিও তো সাথে সাথে কি করবে, যত টেম্পারেচার নিচ্ছে মার্কারি কি করবে, আস্তে আস্তে উঠতে থাকবে। মার্কারি কি করবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, আর তোমার এখানে দেখাবে যে তোমার জ্বর কত ডিগ্রি, ধরলাম এটা হচ্ছে 122, তোমার জ্বর এখানে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে প্রথমে কি হবে, প্রথমে বডি বি আর বডি সি প্রথমে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে, তারপরে বডি সি বডি এ থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। প্রথমে দেখো, প্রথমে বডি বি এর সাথে বডি সি কানেক্টেড আছে, বডি বি আর বডি সি কানেক্টেড আছে, আবার বডি সির সাথে কে কানেক্টেড আছে, বডি এ। তার মানে এরা দুজন প্রথমে থার্মাল ইকুইলিব্রিয়াম, তারপরে এরা দুজন থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। এইভাবে আমরা দেখতে পারবো। তাহলে আমি কি বলবো, লাস্টে কি বলবো, টি বি ইজ ইকুয়াল টু টি এ, মানে টেম্পারেচার অফ বি ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ এ। আমার বডির বি এর যা টেম্পারেচার ছিল, বডির যা টেম্পারেচার, সেটাই আমরা কিসে দেখতে পারবো, বডি এ তে। বডি এ কে পারদ, মার্কারিতে আমরা দেখতে পারবো। ঠিক আছে, মার্কারিতে আমরা দেখতে পারবো। ওকে, তাহলে বোঝা গেল, এটি হচ্ছে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কি, এটাই হচ্ছে আমাদের জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর তোমার অ্যাপ্লিকেশন। সেটা কোথায় আমরা অ্যাপ্লিকেশন করব, ইয়েতে, থার্মোমিটারে। আর জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কিসের কনসেপ্ট দেবে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমাদের দেবে হচ্ছে টেম্পারেচারের কনসেপ্ট। ঠিক আছে, দেখো, তো আজকে এটুকুই থাক, আজকে এটুকুই থাক। তো নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব, ওয়ার্ক অ্যান্ড হিট। মোটামুটি আজকে সব বেসিক গুলো পড়িয়ে দিয়েছি, যেমন থার্মোডাইনামিক কি, ঠিক আছে, থার্মোডাইনামিক্স এর ইম্পর্টেন্স কি, তারপরে থার্মোডাইনামিক প্রপার্টি গুলো পড়িয়েছি, স্টেট পড়িয়েছি, পাথ পড়িয়েছি, প্রসেস পড়িয়েছি, রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেস পড়িয়েছি, ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, সিস্টেম বাউন্ডারি, সারাউন্ডিং। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা কি করব, ওয়ার্ক অ্যান্ড হিট স্টার্ট করব। নেক্সট দিন আমরা স্টার্ট করব হচ্ছে ওয়ার্ক অ্যান্ড হিট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের স্টাইডে একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব হচ্ছে আমরা ওয়ার্ক অ্যান্ড হিট।